হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পরিবেশ রসায়নের ক্র্যাশ কোর্সের লেকচার নাম্বার 5-এ। সো আজকের লেকচার আমরা যেটা পড়বো তোমার হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যে জুল থমসন প্রভাব, এরপরে তোমার হচ্ছে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, এরপরে হলো তোমার হচ্ছে গ্যাস সিলিন্ডারজাতকরণ, আর আমরা আজকে ওই যে গতীয় সমীকরণ যেগুলো আছে সেটা আমরা আজকে পড়ে ফেলবো। সো চলো তাহলে শুরু করি। এক্সট্রিমলি সরি, আসলে অনেক দিন গ্যাপ চলে গেছে ক্লাসের। আশা করি আজকে এইবার থেকে আর গ্যাপ হবে না। আমাদের পরিবেশ রসায়ন শেষ হওয়ার পরে কিন্তু জৈব রসায়নের ক্র্যাশ কোর্সটা শুরু হবে, যেখানে জৈব রসায়নে আমরা 25টা ক্লাসের মাধ্যমে ইন ডিটেল পুরা ফুল সিলেবাসের জৈব রসায়নটা কভার করে দিব একদম ফ্রিতে। তো চলো শুরু করি। প্রথমে আছে আমাদের জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাব জিনিসটাকে আমি তোমাকে একটু করে বলি। এখানে জুল থমসন প্রভাবে একটা প্রক্রিয়া ইউজ করা হয়, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা নিশ্চয়ই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে সবাই জানো, এটা তোমরা পড়ে আসছো না তাপগতিবিদ্যার মধ্যে। প্রথম কথা, জুল থমসনে কোন প্রক্রিয়া ইউজ করা হয়? রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কী বোঝানো হয়? যেই প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তাপের কোনো আদান প্রদান হয় না, এটাকে আমরা তাপগতিবিদ্যায় পড়ার কথা তোমাদের। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কী হবে? এই সিস্টেমে কোনো তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান করে যদি আমি ডিকিউ দিয়ে প্রকাশ করি, তাহলে ডিকিউ ইকুয়াল টু 0 হয়ে থাকে। ওকে, তাহলে আমি যদি এখানে এটা লিখে দিই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কি হয়? কোনো ধরনের তাপের আদান প্রদান হয় না। এইটা তোমরা কোথায় পড়বা? এটা তোমরা পড়বা হচ্ছে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারে, মানে ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায়। আশা করি তোমরা এগুলো পড়ছো। তো যাই হোক, অ্যাকচুয়ালি হয় কি, আমি তোমাকে বলি, এখানে যে ওয়ালগুলা থাকে, এই ওয়ালগুলা দিয়ে মানে এইখান থেকে পরিবেশের সাথে মানে এইখানে কোনো ধরনের তাপের আদান প্রদান হয় না। ডিকিউ ইকুয়াল টু 0 থাকে। এই ওয়ালগুলোতে কত থাকে? ডিকিউ ইকুয়াল টু কত থাকে? 0 থাকে। প্রথম কথা আমার এইটা। আচ্ছা, এবার দেখো সেকেন্ড কথা কি, এখানে কি হয়? এই যে এখানে দেখো দুইটা চেম্বার আছে, বা দুইটা আমরা বলতে পারি স্থান আছে। এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। তা আমরা কি করি? এই চেম্বারের মধ্যে ধরো অসংখ্য গ্যাসের কণাকে রাখছি। কথার কথা, আমরা এই চেম্বারের মধ্যে অসংখ্য গ্যাসের কণাকে রাখছি। ধরো কথার কথা, যেমন একটা কাজ করি, আমরা এটাকে চলো একটু কপি করি। এই চেম্বারে ধরা যাক আমরা অসংখ্য গ্যাসের, আমরা একদম ধীরে ধীরে পড়বো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই চেম্বারে ধরো আমরা অসংখ্য গ্যাসের কণাকে রাখছি। ওকে, আচ্ছা, একটু বৈশিষ্ট্যটা লক্ষ্য করার চেষ্টা করি আমরা এই যে আমাদের জুল থমসন প্রভাবের। সেটা হইলো, আমরা এই চেম্বারের মধ্যে বা এই স্থানের মধ্যে অসংখ্য গ্যাসের কণা রাখছি। আর এখানে যে ওয়ালগুলো আছে সেগুলো হচ্ছে যে এগুলো দিয়ে এমন ওয়াল যেগুলো দিয়ে আসলে তাপের আদান প্রদান হইতে পারবে না। এর কারণে আমি কি বলতেছি, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এরপর এখানে তুমি যদি একটু করে এদিকে তাকাও, এই যে দেখো এইটা এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট পিডিএফে তুমি দেখতে পারবা, বা পিডিএফ তুমি ওপেন করে চাইলে দেখতে পারো। এখানে কিন্তু ছোট ছোট কিছু ছিদ্র থাকে। এরকম ছোট ছোট ছিদ্রযুক্ত যে পর্দাটা, এটাকে আমরা বলতে পারি পোরাস প্লাগ। এটাকে কি নাম দেওয়া হয় বলো তো? এটাকে নাম দিতে পারি আমরা পোরাস প্লাগ নাম দিতে পারি, যেটাকে ওই যে চীনামাটি বা ওগুলা দিয়ে তৈরি করা যায়। তো ওইটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। এই পোরাস প্লাগ কী করে? পোরাস প্লাগের মাধ্যমে আমি যদি পিস্টন থেকে যদি এখানে হালকা প্রেসার দিই, তাহলে আসলে কিছু গ্যাসের কণা এখানে ছড়ায় যাবে। অর্থাৎ এই যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছোট ছোট ছিদ্র দিয়ে এইখান থেকে গ্যাসের কণাগুলো এই চেম্বারে ছড়ায় যাবে। ওকে, তো অ্যাকচুয়ালি হয় কি, আমি তোমাকে বলি, জুল থমসন ইফেক্টের ক্ষেত্রে আমরা একটা চেম্বারের মধ্যে অনেক হাই প্রেশারের মধ্যে গ্যাসকে রাখি। তাহলে খেয়াল করে দেখো, এই চেম্বারটার মধ্যে কিন্তু গ্যাসের কণাগুলো কি আছে? অনেক হাই প্রেশারের মধ্যে আছে। তার মানে গ্যাসের কণাগুলো কিন্তু একটু কাছাকাছি থাকবে। তার মানে এখানে খেয়াল করে দেখো তো, যেহেতু গ্যাসের কণাগুলো কাছাকাছি আছে, তাহলে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি হবে না। কারণ আমরা সবাই জানি কাছাকাছি থাকে কখন গ্যাসের কণাগুলা, যদি এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা মোটামুটি ভালো মানের থাকে বা বেশি মানের থাকে। তার মানে এইখানে কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো, এই জায়গাটাতে কিন্তু গ্যাসের কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা কিন্তু বেশি। যেহেতু হাই প্রেশারে রাখছি এই অঞ্চল, এই চেম্বারটাকে, তাই এখানে গ্যাসের কণাগুলো খুব কাছাকাছি আছে এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি আছে। তাহলে আমি বলতে পারি যে এখানের মধ্যে কি আছে, যে এই যে গ্যাস কণাগুলা, এগুলোর মধ্যে আমরা বলতে পারি আমাদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল এটা বেশি আছে। হোপফুলি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার হবে কি দেখো, একটু করে এবার হবে কি দেখো, হবে হইতেছে তুমি যখন এই ছিদ্রের মধ্য দিয়ে পিস্টনকে যখন একটু প্রেশারাইজ করে কিছু গ্যাসের কণাকে এই যে চেম্বারটা রাখছি আমরা, এটা কিন্তু লো প্রেশারের মধ্যে আছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু লো প্রেশারের মধ্যে আছে এই চেম্বারটা। তার মানে আমরা বলতেছি যে এখানে প্রথমে একটা গ্যাসের চেম্বারের মধ্যে, এখানে চেম্বারের মধ্যে যে গ্যাসগুলো রাখা হয়েছে তারা হাই প্রেশারে ছিল,
যখনই এই যে দেখো পোরাস প্লাগ দিয়ে কিছু গ্যাস এখান থেকে চলে যাবে, দেখো পোরাস প্লাগ দিয়ে কিছু গ্যাস যখন এখান থেকে এই দ্বিতীয় চেম্বারে যাবে, তখন কী হবে বলো একটু করে? তখন গ্যাসগুলো কিন্তু লো প্রেশারে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস তুমি নিজেই বুঝতে পারতেছো এখানে, সেটা হইলো কি? সেটা হইলো যে এই পোরাস প্লাগ দিয়ে কিন্তু এই চেম্বার থেকে গ্যাসের কণাগুলো এখানে যাবে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলটা ছিল হাই প্রেশারে, এই অঞ্চলটা হচ্ছে লো প্রেশারে। তাহলে কি হবে? যখনই এই চেম্বার থেকে যখন এখানে যাবে, যেহেতু এখানে প্রেশারটা লো, তাহলে গ্যাসের কণাগুলো কিন্তু আর কাছাকাছি থাকবে না, এটা কিন্তু একটু ছড়াই পড়বে। কাহিনিটা বুঝতে পারতেছো? কারণ প্রেশার যদি বেশি দাও তাহলে না জিনিসটা কাছাকাছি থাকতেছে, বাট এই জায়গাটাতে তো প্রেশার কম। তাহলে কি হবে? এই যে ধরো এইখানে যে গ্যাসের কণাটা, এটা ধরো এখানে আছে, আরেকটা গ্যাসের কণা ধরো একটু দূরে চলে যাবে, কেমন একটু দূরে চলে যাবে, আবার দেখা যাবে আরেকটা গ্যাসের কণা একটু দূরে চলে যাবে, গ্যাসের কণাগুলোর মধ্যে কিন্তু ডিস্টেন্স বেড়ে যাবে বা দূরত্ব তৈরি হবে একটা। বুঝতে পারতেছো? মানে এখানে কি, এখানে কাছাকাছি ছিল খুব গ্যাসের কণাগুলা, এটার একটা রিজন হচ্ছে এখানে হাই প্রেশার, এর ফলে এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি ছিল। বাট এখানে কিছু যখন এটাকে তুমি পোরাস প্লাগের মধ্যে চালনা করবা এই গ্যাসগুলোকে, তখন কি হবে? বা সরু ছিদ্রের মধ্যে চালনা করবা, তখন কিন্তু গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে চলে যাবে, কারণ এখানে লো প্রেশার বজায় আছে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, যেহেতু গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে চলে গেছে, তাহলে এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা কি বেশি হবে না কম হবে? যেহেতু দূরে দূরে চলে গেছে, তাহলে আকর্ষণটা ডেফিনেটলি কম হবে। তাহলে আমি বলতে পারি এখানে আমার আন্তঃআণবিক আকর্ষণ যেটা আছে, আন্তঃআণবিক আকর্ষণ, এটা কিন্তু কম হবে। আশা করি বুঝতে পারছি। দেখো এই টপিকগুলো না একটু ইন্টারে পোলাবেন কম পড়ে, সেইগুলো একটু সময় দিয়ে তোমাকে আস্তে আস্তে যতটুকু পড়ানো দরকার ততটুকু পড়াচ্ছি। তাহলে এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম হবে। এখন তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি ছিল, আর এই জায়গায় আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কম হয়েছে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এই আকর্ষণ বলটাকে কমানোর জন্য, মানে গ্যাস কণাগুলা একজন থেকে আরেকজনের, মানে একজন আরেকজন থেকে দূরে যাওয়ার জন্য ডেফিনেটলি আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। মানে যদি কি করতে চাই, গ্যাসের কণাগুলো এখানে কাছাকাছি ছিল বাট এখানে চলে গেছে দূরে দূরে, তাহলে এখানে দূরে দূরে যাওয়ার জন্য ডেফিনেটলি ওই যে আগে যে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলছিল ওটার বিরুদ্ধে কাজ করা লাগছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তোমার দ্বিতীয় চেম্বারে বা সেকেন্ড, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট চেম্বার, এটা আমাদের বলতে পারি দ্বিতীয় চেম্বার, সেকেন্ড চেম্বার যেটা আছে এখানে, যে গ্যাসীয় কণাগুলো নিজেদের থেকে দূরে সরার জন্য, নিজেদের থেকে দূরে সরে আসার জন্য আণবিক বলের বিরুদ্ধে কাজ করতে হয়, বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তাহলে একটি জিনিস তুমি চিন্তা করে দেখো, আমরা সবাই জানি, এক সেকেন্ড দেখো, কাজ করতে হয়, আমরা সবাই জানি এই যে ডিকিউ, তোমরা ওই যে তাপগতিবিদ্যায় পড়ে আসছো, তাপগতিবিদ্যায় প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল টু কি ছিল? ডিইউ প্লাস ডিডাব্লিউ ছিল, মনে আছে এই জিনিসগুলো? তো ডিকিউ তো জিরো, কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে অ্যাকচুয়ালি এখানে কী হবে? যেহেতু ডিকিউটা জিরো, তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু আমার যে ডিইউ, এটা কিন্তু ডিডাব্লিউ মাইনাস ডিডাব্লিউ আসবে, তাই না? এটা লেখা যায় না জিনিসটা? দেখো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কী হবে? যেহেতু ডিকিউটা জিরো, তাহলে এখানে কিন্তু ডিইউ প্লাস আমি ডিডাব্লিউ লিখতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তার মানে এখানে আমাদের যে যতটুকু আমি কাজ করব তার ঋণাত্মক পরিমাণে কী হবে? ডিইউ হবে। এগুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্যালে খুব বেশি যাচ্ছি না, বাস হালকা জেনে রাখতেছি আমরা। তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখো, তার মানে কী করতে হয়েছে এখানে ভাই, বলো তো একটু করে? কী করতে হয়েছে এখানে? যে এরা একে অপর থেকে দূরে সরার জন্য এদেরকে কাজ করা লাগছে। এদেরকে কি করা লাগছে? কাজ করা লাগছে, মানে নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি করার জন্য। এখন এই যে তুমি কাজ করছো, এইখানে কাজ করার জন্য এনার্জি দরকার, সেই এনার্জিটা তারা পাইছে কোত্থেকে? তাদের যে অভ্যন্তরীণ শক্তি ছিল সিস্টেমের, সেই অভ্যন্তরীণ শক্তি থেকে পাইছে। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি খরচ করে তারপরে তারা একে অপর থেকে দূরে সরছে, আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে কাটাইছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি খরচ করে, তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর আমরা সবাই জানি, তাপগতিবিদ্যায় পড়ে আসছি, একটা মেয়রের প্রকল্প ছিল যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে তাপমাত্রাটা কী হবে? কমে যাবে। তার মানে আমরা যদি সামারি করি, আমি এগুলো তো আসতেছি, এই উপরেগুলো তো আসতেছি, তাহলে আমি যদি সামারি করি, সামারিটা তাহলে কী দাঁড়াবে এখানে? সামারিটা তাহলে আমরা এখানে বলতে পারি এরকম, যে তোমার এই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের
বিরুদ্ধে কাজ করতে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ব্যয় হয়। সিস্টেম বলতে ওই যে গ্যাসীয় সিস্টেম বোঝাচ্ছি, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ব্যয় হয়। আর ব্যয় হওয়ার ফলে কি হবে বলতো, যেহেতু অভ্যন্তরীণ শক্তি ব্যয় হচ্ছে তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে যাবে, ফলে তাপমাত্রা হ্রাস পায়। আর এইটাকে আমরা বলতেছি, একে জুল থমসন প্রভাব বলা হয়, বা একে জুল থমসন প্রভাব বলে। তাহলে দেখো জুল থমসন প্রভাব জিনিসটা কি? জুল থমসন প্রভাব মানে হচ্ছে রুদ্ধতাপীয় অবস্থায় কোনো গ্যাসকে উচ্চ চাপে রেখে একটি সরু ছিদ্র দিয়ে, ওই যে পোরাস প্লাগ দিয়ে নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলে দ্রুত চালনা করা হইলে কি হবে, গ্যাসটির তাপমাত্রা হ্রাস পাবে। তো এই ঘটনাকে জুল থমসন প্রভাব বলা হয় নামে পরিচিত। তবে একটা কাহিনী আছে, তুমি যখন এক্সপান্ড করবা সবসময় যে তাপমাত্রা হ্রাস পাবে তা না, কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিও পাইতে পারে। মানে ধরো এমনি নর্মালি কমন ক্ষেত্রে কি হয়, মানে 95% টাইমে কি হবে, যে তুমি যখন এটাকে চালনা করবা গ্যাসের কণাগুলো তাপমাত্রা হ্রাসই পাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার, সেটা আমরা একটু পরেই পড়াবো। জাস্ট হালকা মাথায় রাখো। নর্মালি কি মাথায় রাখবা, মাথায় রাখবা জুল থমসন প্রভাবের ফলে কি হয়, আমরা যখন একটা অঞ্চল থেকে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে যখন গ্যাসকে প্রবাহিত করি তখন কি হয়, গ্যাসের তাপমাত্রাটা হ্রাস পেয়ে যায়। কেন হ্রাস পায়? কারণ এখানে ওই যে গ্যাসের কণাগুলো একে অপর থেকে দূরে সরার জন্য অভ্যন্তরীণ শক্তি খরচ করে, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে বা খরচ হইলে তাপমাত্রাও হ্রাস পাবে বা তাপমাত্রাও কমে যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন আমি তোমাকে দেখাবো একটু পরে, যে উৎকম তাপমাত্রা নামের একটা কনসেপ্ট থাকে। সেই তাপমাত্রার কারণে কিন্তু কোনো কোনো সময় এখানে হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়েও যেতে পারে, সেটা আমরা দেখাবো কার ক্ষেত্রে। বাট 95% টাইমেই বা 95% কেসেই কী হবে, তুমি যখন এক পাত্র উচ্চ চাপের পাত্র থেকে নিম্নচাপের পাত্রে চালনা করবা গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে গ্যাসের তাপমাত্রাকে কমানোর একটা ভালো প্রসেস কি, সেটা হচ্ছে জুল থমসন ইফেক্ট। তুমি যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো তাহলে সেখানে কী হবে, গ্যাসের তাপমাত্রাটা হ্রাস পেয়ে যাবে। আশা করি আমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা একটু আমরা লিখে রাখতে পারি, জাস্ট পরে দেখাবো, একটু লিখে রাখতে পারি আমরা। সেটা হচ্ছে এরকম, যে একটা তাপমাত্রা আছে যাকে আমরা বলি উৎক্রম তাপমাত্রা। একটু পরে এটা হেডলাইন দিয়েই পড়াবো তোমাকে, টেনশন নিও না। উৎক্রম তাপমাত্রা, এটাকে আমরা বলি ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার। আর এটাকে আমরা সংক্ষেপে টিই দিয়ে প্রকাশ করে থাকি। সংক্ষেপে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টিই দিয়ে। সো এটার অনেক গুরুত্ব আছে আর কি। মানে এই তাপমাত্রায় তুমি আসলে বুঝতে পারবা যে মানে কখন কোন ক্ষেত্রে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, কোন ক্ষেত্রে কম পায়, বৃদ্ধি পাবে, সেটা আমরা দেখাবো। সেটা নিয়ে এমনি পরে আলোচনা করতেছি, কেমন? ওকে, সো চলো এবার আমরা একটু করে আলোচনা করি। যে এখানে আমি কিন্তু আবার আসবো, এই জায়গাটাতে আমি আবার আসবো। আগে আমি উৎকম তাপমাত্রা পড়াইতে হবে, তারপর আসতে হবে। বাট উৎকম তাপমাত্রা পড়ানোর আগে আমরা আলোচনা করবো আগে যে ক্রান্তি অবস্থাগুলা। দেখুন কয়েক ধরনের ক্রান্তি অবস্থা আছে, যেটা আছে ক্রান্তি তাপমাত্রা, বা যেটাকে আমরা বলি সন্ধি তাপমাত্রাও বলি, বা যেটাকে ক্রিটিক্যাল টেম্পারেচারও বলা হয়ে থাকে। চলো আগে এটা জানার চেষ্টা করি এটা কী জিনিস। তার মানে দেখো ফার্স্টে আছে কি ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এটাকে আমরা টিসি দিয়ে প্রকাশ করে থাকি। ভাই এটা বলতে কি বোঝানো হয়, চলো আমি তোমাকে বুঝাই আসি এটা বলতে কি বোঝানো হয়। দেখো ধরো তোমার প্রত্যেকটা পার্টিকুলার গ্যাসের জন্য একটা বিজ্ঞানী এনরুস ছিলেন, যিনি আসলে আবিষ্কার করছিলেন যে প্রত্যেকটা পার্টিকুলার গ্যাসের জন্যই একটা ফিক্সড টেম্পারেচার থাকে, যেটাকে তুমি ক্রিটিক্যাল টেম্পারেচার বলো। যেমন কার্বন ডাইঅক্সাইডের জন্য, কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এর জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার হয়ে থাকে অ্যারাউন্ড 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এটা বোঝার চেষ্টা করবো এটার ইম্পর্টেন্সটা কোথায়। সো চলো দেখাই আসো। ধরো এখানে একটা আমি লাইন টানলাম, তো এই লাইনের টেম্পারেচারটাকে আমি 31.1 ডিগ্রি সেলসিয়াস বলতেছি। তাহলে এই লাইনের টেম্পারেচারটা কত? 31.1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। এখন এমন হইতে পারে তুমি কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ধরো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছো। ধরো যাক এগুলো কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বাট এটাকে তুমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখছো। আবার এমনও তো হইতে পারে যে তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ওই যে ধরো কথার কথা একদম 31 ডিগ্রি সেলসিয়াসে রাখছো, অথবা 31 ডিগ্রি সেলসিয়াসের কমে রাখছো। তার মানে এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে 31.1 ডিগ্রি সেলসিয়াসে রাখছো, এখানে ধরো যাক তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে রাখছো, মানে ক্রান্তি তাপমাত্রার নিচে রাখছো। আচ্ছা, এখন হবে কি আমি তোমাকে বলি, কোনো একটা গ্যাসকে যদি তার ক্রান্তি তাপমাত্রা থেকে উপরে তাপমাত্রায় রাখা হয়
আমরা জানি গ্যাসকে তরল কিভাবে করতে হবে। গ্যাসকে তুমি যদি চাপ প্রয়োগ করো তাহলে কি হবে, এটা এনাফ চাপ প্রয়োগ করলে এটা তরলে পরিণত হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি গ্যাসকে নিই তাহলে গ্যাসকে তরলে পরিণত করার অপশন কি, তরল, আমাকে চাপের পরিমাণ বাড়াইতে হবে। তাহলে গ্যাসীয় কণাগুলোর উপর যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে এটা তরলে পরিণত হবে। বাট কথা আছে কিছু, দেখো ধরো তুমি যদি গ্যাসটাকে যদি তার সন্ধি তাপমাত্রার উপরে রেখে যদি যত ইচ্ছা তত চাপ দাও, দেখবা গ্যাসের কণাগুলা তরলে পরিণত হচ্ছে না। কারণ কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে দেখা গেছে সেই গ্যাসের তাপমাত্রাটা যখন সন্ধি তাপমাত্রার উপরে চলে যায় তখন গ্যাসের কণাগুলোর গতিশক্তি এতটাই বেড়ে যায় যে তাকে তুমি চাপ প্রয়োগ করেও কাছাকাছি আনা যায় না। প্রত্যেকটা গ্যাসের জন্য, এক একটা গ্যাসের জন্য এক এক টেম্পারেচারে এই ঘটনাটা ঘটে, বাট প্রতিটা গ্যাসের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার থাকে সন্ধি তাপমাত্রা। এই তাপমাত্রার উপরে যদি কোনো গ্যাসকে রাখা হয় তাহলে গ্যাসীয় কণাগুলোর গতিবেগ এতই বেশি হয়ে যায় যে এদের মধ্যে আর আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না বললেই চলে। সো এদেরকে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন এরা কাছাকাছি আসে না, অর্থাৎ এদিকে তুমি তরলে পরিণত করতে পারবে না। তার মানে এখানে কি করা যাবে না, মানে তুমি যদি একটা গ্যাসকে তার সন্ধি তাপমাত্রার উপরে রাখো, যতই তুমি চাপ প্রয়োগ করো না কেন এইখানে এই গ্যাসটা কিন্তু আর তরলে পরিণত করা যাবে না। আর কোনো একটা গ্যাসকে যদি তুমি সন্ধি তাপমাত্রায় রাখো বা এর নিচে তাপমাত্রায় রাখো, তারপর তুমি যদি কি করো, তারপর তুমি যদি এখানে চাপ প্রয়োগ করো, ধরো এইখানে রাখছো কোনো একটা জায়গায়, তারপর তুমি যদি প্রপার চাপ প্রয়োগ করো এনাফ পরিমাণের, তাহলে কি হবে, এটা তরলে পরিণত হবে। তাহলে সন্ধি তাপমাত্রা হচ্ছে একটা বেরিয়ার, বা একটা ধরো তুমি হচ্ছে একটা মানে ফিক্সড পয়েন্ট। আমরা বলতে পারি এরকম যে তাহলে আমি চেক করতে পারি যে গ্যাসকে যদি তরলে পরিণত, তাহলে আমি গ্যাসকে শুধু চাপ প্রয়োগ করলেই হবে না, প্রথমে আগে এটা গ্যাস করতে হবে, গ্যাসকে আগে তার সন্ধি তাপমাত্রায় আনতে হবে অথবা সন্ধি তাপমাত্রার নিচে আনতে হবে, তারপরে চাপ প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু লাভ নেই। তার মানে এই গ্যাসের কণাটাকে আমি শুধু চাপ প্রয়োগ করলেই হবে না, আমাকে যেটা করতে হবে এই গ্যাসের যে টেম্পারেচার, ডেফিনেটলি এই টেম্পারেচারটাকে হয় তার ক্রিটিক্যাল টেম্পারেচারে কমে আনতে হবে, নাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে ইকুয়াল করতে হবে, তারপর হচ্ছে আমাকে এখানে চাপ প্রয়োগ করতে হবে। বুঝছো, কাহিনী হচ্ছে এটা। এটাই বলতেছে, দেখো যেই তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তখন এর উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন একে যদি তরলে রূপান্তর করা না যায় তাহলে এই তাপমাত্রাকে আমরা গ্যাসের সন্ধি তাপমাত্রা বা কান্তি তাপমাত্রা বলবো। হোপফুলি সবাই জিনিসটা বুঝতে পারছি। তাহলে গ্যাস তরলীকরণের শর্ত কি, গ্যাস তরলীকরণের শর্ত হচ্ছে তার টেম্পারেচারটাকে ডেফিনেটলি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে তোমার হচ্ছে কম হইতে হবে। আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। এবার আসো আমরা এখন আলোচনা করবো যে আমাদের একটু আগে বলে আসছি না আমরা একটা তার টেম্পারেচার ছিল যে উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার, সেই জিনিসটাকে চলো আমরা বোঝার চেষ্টা করি। আসো এখানে ওকে, চলো দেখি কাহিনী কি হয় আমি তোমার একটু করে বলি। আগে ফার্স্ট অফ অল আমরা একটু করে একটা জিনিস বলি। দেখো প্রত্যেকটা গ্যাসের জন্য কি কি জিনিস থাকে, দেখো কিছু জিনিস ফিক্সড অবস্থায় থাকে। প্রত্যেকটা গ্যাসের একটা করে পার্টিকুলার ক্রিটিক্যাল টেম্পারেচার থাকবে, প্রত্যেকটা গ্যাসের একটা করে পার্টিকুলার ক্রিটিক্যাল প্রেশার থাকবে বা সন্ধি চাপ থাকবে, আর প্রতিটা গ্যাসের জন্য একটা পার্টিকুলার ইনভার্সন টেম্পারেচার থাকে। তাহলে প্রত্যেকটা গ্যাসের তিনটা ফিক্সড ভ্যালু থাকে। তাহলে প্রত্যেকটা গ্যাসের জন্য কি থাকে, একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে, মানে যেই টেম্পারেচারের উপরে গ্যাসকে রেখে যদি তুমি চাপ দাও তাহলে সেটা তরলে পরিণত হবে না। একটা ক্রিটিক্যাল প্রেশার থাকে। ক্রিটিক্যাল প্রেশারটা কি আমি তোমাকে বলি, কোনো একটা গ্যাসকে তুমি যদি সন্ধি তাপমাত্রায় রাখো তারপরে সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করলে সেই গ্যাসটা তরলে পরিণত হবে। মানে ব্যাপারটা কি, ধরো এখানে আমি একটু পরে দেখাচ্ছি, যদিও ধরো একটা গ্যাসকে তুমি এই সন্ধি তাপমাত্রায় রাখছো, তারপরে তুমি যদি এখানে ধরো একটা এনাফ চাপ দিতে হবে তারপরে সেটা তরলে পরিণত হবে। এর থেকে যদি বেশি চাপ দাও তাও কিন্তু তরলে পরিণত হবে। ধরো কথার কথা আমি ধরে নিচ্ছি যে এইটার ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে ধরো 2 অ্যাটমসফিয়ার, তার মানে হলো এখানে যদি আমি 2 অ্যাটমসফিয়ার চাপ দিই তাহলে এটা তরলে পরিণত হবে। আমি যদি 3 অ্যাটমসফিয়ার চাপ দিই তাহলে কি তরলে পরিণত হবে না? ডেফিনেটলি হবে। মানে সর্বনিম্ন 2 অ্যাটমসফিয়ার তোমাকে দিতে হবে। আর সর্বনিম্ন চাপটাকে আমি বলতেছি ক্রিটিক্যাল প্রেশার, যে কোনো একটা গ্যাসকে সন্ধি তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয় তাই হচ্ছে তার ক্রিটিক্যাল প্রেশার। আচ্ছা, এবার আসি ইনভার্সন। তোমার হচ্ছে যে আমাদের টেম্পারেচার, এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে, আমি বলি এটার কাজটাকে আমি তোমার বলি, এটার কাজ কি, এটা কি নির্ধারণ করে? এটা নির্ধারণ করে যে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করা হলে কোনো একটা গ্যাসের তোমার টেম্পারেচার বাড়বে নাকি হ্রাস পাবে। নর্মালি কি হয় 95% কেসেই যে হ্রাস পায়। তাহলে এটা কি নির্ধারণ করে যে তোমার জুল থমসন প্রভাব অ্যাপ্লাই করা হলে কোনো জায়গায় না এটাকে TI দিয়েও প্রকাশ করা হয়, ইনভার্সন টেম্পারেচারটাকে TI এটা দিয়েও প্রকাশ করা হয়। যাই হোক, দেখো জুল থমসন প্রভাব অ্যাপ্লাই করা হলে গ্যাসের তাপমাত্রা হ্রাস নাকি বৃদ্ধি পাবে, এটা নির্ধারণ করা হচ্ছে এটা। ভাইটা বলতে কি বোঝাচ্ছেন সব চলো দেখাচ্ছি তোমাকে। যেমন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি।
যেমন হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের জন্য ইনভার্সন টেম্পারেচার হয়ে থাকে -80°C। হাইড্রোজেনের জন্য কি হয়ে থাকে? ইনভার্সন টেম্পারেচার হয়ে থাকে মোটামুটি -80°C। ভাই এটার ইম্পর্টেন্সটা কি চলো বুঝাচ্ছি, আসো এটার ইম্পর্টেন্সটা কি চলো বুঝাচ্ছি। দেখো একটু করে যাই, আসো একটা কাজ করি আমি আগে, তাহলে চলো এখানে একটাকে -80°C লাইন টানি। তাহলে এখানে একটা লাইন টানলাম আমরা, ধরা যাক এই লাইনের টেম্পারেচার সব জায়গায় হচ্ছে -80°C। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। এটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার না, ইনভার্সন টেম্পারেচার। ওকে, এটা ধরা যাক ইনভার্সন টেম্পারেচার। এটার সাথে সম্পর্ক আমি বের করবো, ক্রিটিক্যালের দেখাবো, টেনশন নিও না। ওকে, তাহলে এটা হাইড্রোজেনের ধরো আমার ইনভার্সন টেম্পারেচার। এমন হইতে পারে, কয়েকটা ঘটনা ঘটতে পারে। আমি এমন হইতে পারে ধরো কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে নিলাম, বাট ধরো সেই হাইড্রোজেন গ্যাসটাকে আমি ধরো যাক রুম টেম্পারেচারে রাখছি, কথার কথা ধরো 25°C রাখছি, যেটা হচ্ছে তার ইনভার্সন টেম্পারেচার থেকে অনেক গুণ বেশি। আচ্ছা, আবার এমন হইতে পারে সে হাইড্রোজেন গ্যাসটাকে আমি -80°C রাখলাম। আবার এমন হইতে পারে এটাকে আমি আরও কম তাপমাত্রায় রাখলাম, ধরো -120°C তাপমাত্রায় রাখলাম, ঠিক আছে। আর এখানে আমি -80°C রাখলাম। তিনটা কন্ডিশন আমরা এখানে নিলাম, যে হাইড্রোজেনের যে টেম্পারেচার, এটাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, হাইড্রোজেনের টেম্পারেচারকে আমরা কত দিয়ে প্রকাশ করতেছি? টি দিয়ে। তাহলে এমন হতে পারে আমি টিটাকে ইনভার্সন টেম্পারেচারের উপরে রাখতে পারি, বা ইনভার্সন টেম্পারেচারে রাখতে পারি, বা ইনভার্সন টেম্পারেচারে কমে রাখতে পারি। এখন হয় কি, কোনো একটা গ্যাসকে যদি তুমি তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রেখে তারপর যদি তুমি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা হ্রাস না পাইয়ে কী হয়ে যায় বলো তো? বৃদ্ধি পেয়ে যায়। তার মানে এখানে যে জিনিসটা মাথায় রাখবা সেটা কি হয়, যে তুমি যদি কি করো, তোমার একটা গ্যাসকে যদি তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রাখো, এইখানে যদি তুমি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, এখানে তুমি যদি কি অ্যাপ্লাই করো, জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে এই ক্ষেত্রে কি হয়ে গেছে, এই ক্ষেত্রে তোমার গ্যাসটা গরম হবে, মানে উত্তাপ বেড়ে যাবে। নর্মালি জুল থমসন অ্যাপ্লাই করলে এই তোমার টেম্পারেচার কমে, বাট এই ক্ষেত্রে কি হবে? গ্যাস গরম হবে। তুমি যদি গ্যাসটাকে কি করো, তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রাখো। তার মানে যদি কোনো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রেখে যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই গ্যাসটা ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম হয়ে যায়। কেন হয় একটু পরে বলতেছি। আবার কোনো একটা গ্যাসকে তুমি যদি ধরো তার ইনভার্সন টেম্পারেচার থেকে কমে নিচে নামে নিয়ে আসছো আগে টেম্পারেচারটা, তারপরে তুমি এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করবা, তারপরে তুমি ধরো এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করবা, তাহলে দেখবা এখানের মধ্যে আবার গ্যাসটা ঠান্ডা হবে, মানে এখানে প্রপারলি জুল থমসন ইফেক্টটা কাজ করবে। এই ক্ষেত্রে গ্যাস ঠান্ডা হয়। আর দেখো এই যে গরম আর ঠান্ডার যে মাঝ বরাবর স্থানটা, যেটা হচ্ছে আসলে ইনভার্সন টেম্পারেচার, এই টেম্পারেচারে যদি কোনো একটা গ্যাসকে রেখে তুমি যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে দেখা যায় এর টেম্পারেচার না হচ্ছে বাড়ে না কমে, এর টেম্পারেচার বাড়েও না কমেও না, মানে এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই মানে হয় না, প্রযোজ্য হয় না। তাহলে মনে রাখবো আমরা কি বলতো, যদি তুমি কি করো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রেখে যদি তুমি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে গ্যাসটা ঠান্ডা হওয়ার পরিবর্তে গরম হয়ে যায়। আর যদি কোনো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারের নিচে রেখে যদি তুমি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে গ্যাসটা নর্মাল ওয়েতে ঠান্ডা হবে। আর যদি কোনো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারে রেখেই তুমি যদি কি করো এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে তার টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় না, তার তার সেটা কোনো সবসময় মানে যেরকম ছিল সেরকমই থাকবে, ঠান্ডাও হবে না গরমও হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে, মানে সেখানে জুল থমসন ইফেক্টটা মানে কাজ করে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মানে এটা আসলে কেন হচ্ছে? সো চলো আমি এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি। আচ্ছা এখানে আমরা ছিলাম, চলো একটু করে এক্সপ্লেন করি যে কেন এই ঘটনাটা আসলে হচ্ছে। ওকে, আচ্ছা আর দেখো এখানে কিন্তু দুটো থার্মোমিটার বসানো আছে, যে দুটো চেম্বারে, যে অ্যাকচুয়ালি টেম্পারেচারে কী পরিবর্তন আছে সেটা বোঝার জন্য। ওকে, যাই হোক, দেখো এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা কেন হয়, চলো ব্যাখ্যা করি আসো। ধরো যখন টেম্পারেচারটা অনেক ইনভার্সন টেম্পারেচারেরও কম, মানে কি এটা অনেক কম টেম্পারেচার, হাইড্রোজেনের বেলায় চিন্তা করে দেখো, তার মানে অনেক কম টেম্পারেচারে কি আছে, গ্যাসের কণাগুলো কিন্তু কাছাকাছি অবস্থায় আছে, তাহলে তাদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রায়োরিটি পাবে। দেখো দুই ধরনের ঘটনা হতে পারে, এক গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকতে পারে, অথবা দুই গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকতে পারে। তাহলে আকর্ষণ বল কম ওইটাকে আমরা বিকর্ষণ বল বেশি এটাও বলতে পারি, মানে উল্টোভাবে যদি বলি। তাহলে দেখো ভালো করে কথাটা শুনো, 2 মিনিট কথা শুনো, তারপর তুমি লিখো। এটা লেখার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না, মানে আসে না বলতে
ইনভার্সন টেম্পারেচার কাকে বলে জিজ্ঞেস করে, বাট ব্যাখ্যা জিজ্ঞেস করে না। আমি তোমাকে ব্যাখ্যাটা বলতেছি। দেখো, দুই ধরনের ঘটনা হতে পারে। একটা হচ্ছে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হইতে পারে, সেই ক্ষেত্রে কী হবে, গ্যাসের কণাগুলা কাছাকাছি থাকবে, তাদের একটু গতিশক্তিটা তুলনামূলক কম থাকবে, তারা খুব কাছাকাছি থাকবে। আরেকটা হইতে পারে যে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকতে পারে। এটাকে আমি উল্টা করে বলতে পারি যে গ্যাসের কণাগুলোর মধ্যে তখন বিকর্ষণ বলটা বেশি হইতে পারে। ওকে, সেই ক্ষেত্রে গ্যাসের কণাগুলো একটু ছড়াই ছিটাই থাকবে বা একটু দৌড়াদৌড়ি করতে যাবে তাড়াতাড়ি। এখন হয় কি, যখন তুমি কোনো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারের নিচে রাখো, অনেক কম টেম্পারেচার কিন্তু সেটা, এই অবস্থায় কি হয়, এই অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রায়োরিটি পায়। অর্থাৎ এই অবস্থায় কি হবে, যদি কোনো একটা গ্যাসকে তুমি যদি ইনভার্সন টেম্পারেচারের নিচে রাখো, তখন গ্যাসের কণাগুলোর মধ্যে, যেহেতু এখানে টেম্পারেচারটা কম, তাই গ্যাসের কণাগুলোর দৌড়াদৌড়িও কম, কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। পরে যখন তুমি সেটাকে একটা লোয়ার প্রেসারের অঞ্চলে চালনা করো, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে ব্রেক করতেই তার হচ্ছে যে একটা নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ করা লাগে, এই কারণে টেম্পারেচারটা হ্রাস পায় বা এই কারণে গ্যাসটা ঠান্ডা হয়। বাট যখনই তুমি কোনো একটা গ্যাসকে তার ইনভার্সন টেম্পারেচারের উপরে রাখো, তখন দেখা যায় যে গ্যাসেরগুলোর কণাগুলোর মধ্যে মডারেট পরিমাণে গতিশক্তি থাকে, অর্থাৎ তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকে। তার মানে তাদের মধ্যে আগে যে হাই প্রেসারের অঞ্চল, সেখানেই মোটামুটি হচ্ছে তারা দৌড়াদৌড়ি করতে থাকে বা তাদের মধ্যে বিকর্ষণটা বেশি। তো যখনই তুমি এটাকে লো প্রেসারের মধ্যে চালনা করো, তখন দেখা যায় কি, যেহেতু এদের মধ্যে তোমার হচ্ছে বিকর্ষণ বেশি ছিল, সো এটা কমফোর্টেবলি ছড়াই পড়তেছে, তখন এটা কিন্তু গ্যাসটা ঠান্ডা হওয়ার পরিবর্তে গ্যাসটা গরম হয়ে যায়, কারণ সেখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করা লাগে না। বুঝতে পারছো? কখন? যদি ইনভার্সন টেম্পারেচারের উপরে রাখো। আশা করি তুমি ব্যাখ্যাটা বুঝতে পারছো, বাট ব্যাখ্যা লেখার দরকার নেই, কারণ ব্যাখ্যা পরীক্ষা আসে না, যেহেতু ক্র্যাশ কোর্স, সো আমাদের ডিটেলসে পড়া লাগবে না। তাহলে এখান থেকে আমরা আইডিয়া পাইলাম যে তোমার যদি কি হয়, আমরা যদি এখানে একটা লিখি জিনিসটা, সেটা হচ্ছে এরকম যে আমরা যদি কি করি, একটা গ্যাসকে যদি ধরো, এটা হচ্ছে আমাদের ইনভার্সন টেম্পারেচার, এটা ধরা যাক আমাদের ইনভার্সন টেম্পারেচার টিই বা টিআই। তারপর যদি কি করি আমরা এখানে এই উপরে ধরো টেম্পারেচার যদি আমার কি হয়, আমার যে টেম্পারেচার সেটা যদি ইনভার্সন টেম্পারেচার থেকে যদি বেশি হয়, বা টিআই থেকে যদি বেশি হয়, তাহলে এখানে কি হবে, এখানে যদি তুমি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, এই জায়গায় তুমি যদি কি অ্যাপ্লাই করো, জুল থমসন প্রভাব অ্যাপ্লাই করো, তাহলে এখানে গ্যাস ঠান্ডা হওয়ার পরিবর্তে কি হবে, গ্যাস গরম হবে। এই ক্ষেত্রে গ্যাস গরম হবে। ওকে, আবার ধরো টেম্পারেচার, এখানে তুমি যদি টেম্পারেচারটাকে যদি টিই এর সমান রাখো, তারপর যদি তুমি এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে এখানে মনে রাখবা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন হবে না, মানে এখানে ইফেক্ট অ্যাপ্লাই হয় না, এখানে কি হয় না, তাপমাত্রা পরিবর্তন হবে না। তারপর তুমি যদি টেম্পারেচারটাকে যদি ইনভার্সন টেম্পারেচার থেকে কম রাখো, এটি টিই বড় হাতের দেয় নর্মালি, তারপর তুমি যদি এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে এখানে গ্যাস ঠান্ডা হবে, ওই যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে, তাহলে এখানে গ্যাস ঠান্ডা হবে। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এই জিনিসগুলো। তো এটাই হচ্ছে আমার ইনভার্সন টেম্পারেচারের কনসেপ্ট। তাহলে একটা যদি গ্যাসকে যদি আমি তরলে পরিণত করতে চাই, আমাকে দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। সেটা হইলো যে প্রথম কথা, আমি গ্যাসের টেম্পারেচারকে কমাবো, ধরো কথার কথা, বা ক্রিটিক্যাল আগে দেখতে হবে সেটা কি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে আছে নাকি তার টেম্পারেচারে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আছে। নিচে থাকলেও তো কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে জাস্ট আমি এনাফ প্রেসার প্রয়োগ করে আমি ওইটাকে কী করতে পারবো, তরলে পরিণত করতে পারবো। বাট যদি আমার গ্যাসের টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকে, তাহলে ডেফিনেটলি সেটাকে আমার টেম্পারেচার হ্রাস করতে হবে। আর টেম্পারেচার হ্রাসের কনসেপ্টটা যখন আসবে, তখন আগে আমাকে দেখতে হবে সেই গ্যাসের ওই টেম্পারেচারটা কি ইনভার্সন টেম্পারেচারের উপরে নাকি নিচে। কারণ আমি যদি ধরো এমন হইলো যে সেই গ্যাসটা মানে ওইটার টেম্পারেচারটা ইনভার্সন টেম্পারেচারের উপরে আছে, তারপরে তুমি হচ্ছে যে এখানে জুল থমসন অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু গ্যাসের তাপমাত্রা কমবে না। যেমন যেই প্রবলেমটা কাদের ক্ষেত্রে ঘটে, হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটে, আমি তোমাকে দেখাবো। সো আশা করি তুমি হালকা আইডিয়া পাইছো মোটামুটি ইনভার্সন টেম্পারেচার আর ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে। সো আমরা চলো একটু সামনে যাই, সামনে গেলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। যেমন দেখো এখানে একটু করে এই পিসটা আরও ক্লিয়ার হবে। অলরেডি বলে আসছি সন্ধি চাপের ডেফিনেশন কি, যে কোনো একটা গ্যাসকে তুমি যদি কী করো, সন্ধি তাপমাত্রায় রাখো, কোনো একটা গ্যাসকে যদি তুমি তার সন্ধি তাপমাত্রায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত করা যাবে, তাকে আমরা কি বলি, গ্যাসটার ক্রান্তি বা সন্ধি চাপ বলে থাকি। চলো এখানে কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করি, বা আমি কিছু কয়েকটা এক্সাম্পল তোমাকে দেখাই। দেখো হিলিয়াম, এটার জন্য দেখো সন্ধি তাপমাত্রা কিন্তু -268, হাইড্রোজেন এর জন্য কিন্তু সন্ধি তাপমাত্রা -240, তারপর তোমার হচ্ছে অক্সিজেন, এর জন্য কিন্তু তোমার এখানে -118, CH4 এর জন্য তোমার -82। বাট সবগুলো মনে রাখতে হয় না অ্যাকচুয়ালি, এখানে তুমি একটা হাইড্রোজেনের ডাটাগুলো মনে রাখবা,
এটার মধ্যে এটা বেশি একটু মনে রাখবা। তারপরে তোমার CH4 আর CO2 তিনোটা, লাস্টের তিনোটা, এই লাস্টের তিনোটার জাস্ট এই ডাটাগুলো একটু তিনোটাই মনে রাখবা। আর সন্ধি চাপের ক্ষেত্রে শুধুমাত্র এই ডাটাটা একটু মনে রাখবা, সন্ধি চাপের জন্য এটা ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ, কার্বন ডাইঅক্সাইড সন্ধি তাপমাত্রাও ইম্পর্টেন্ট, সন্ধি চাপটাও ইম্পর্টেন্ট। মানে এটা মানে কি, যে কার্বন ডাইঅক্সাইড যদি এটা সন্ধি তাপমাত্রা রেখে যদি অন্তত এত চাপ দাও তাহলে সেটা তরলে পরিণত হবে, এর থেকে যদি বেশি চাপ দাও তাও তরলে পরিণত হবে, বাট এর থেকে যদি কম চাপ দাও তাহলে তরলে পরিণত হবে না। আচ্ছা, এখন একটু করে আমি একটু ফোকাস করি যে ইনভার্সন টেম্পারেচারের এখানে, যে এইটার দিকে একটু তাকাও। যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার কম, যাদের কি কম, ক্রিটিক্যাল টেম্পারেচার কম, তাদের জন্যই ইনভার্সন টেম্পারেচারটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি তাদের জন্য ইনভার্সন টেম্পারেচারটা ইম্পর্টেন্ট না। কেন না সেটা আমরা এখন আলোচনা করবো। দেখো খেয়াল করো, ধরো আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, ঠিক হাইড্রোজেনের ক্ষেত্রে প্রবলেমটা কি আমি তোমাকে দেখাই। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রবলেমটা কি, হাইড্রোজেনে ক্রিটিক্যাল টেম্পারেচার করো তাহলে। ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে আমাদের তোমার -240 ডিগ্রি সেলসিয়াস। আবার হাইড্রোজেনে ইনভার্সন টেম্পারেচার কত বলে আসছি, ইনভার্সন টেম্পারেচার বলে আসছি আমরা -80 ডিগ্রি সেলসিয়াস। দেখো এদের ক্ষেত্রে প্রবলেমটা কি, এদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, দেখো প্রবলেমটা আমি বলি তোমাকে। আচ্ছা আসলে আমি নেক্সট পৃষ্ঠে দেখাই, এখানে একটা জিনিস আছে, এখানে দেখাই, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। দেখো হাইড্রোজেনের বেলায় প্রবলেমটা কি, হাইড্রোজেনের বেলায় প্রবলেম হচ্ছে এর এখানে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস, আর অন্যদিকে এর এখানে ইনভার্সন টেম্পারেচার হচ্ছে -80 ডিগ্রি সেলসিয়াস। বারবার বললাম ইনভার্সন টেম্পারেচারটা কাদের জন্য ইম্পর্টেন্ট, যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা কম থাকে। ওকে, এবার দেখো কাহিনী কী হবে এখানে। এবার এখানে প্রবলেমটা হচ্ছে, ধরো আমি কক্ষ তাপমাত্রায় একটা হাইড্রোজেন আছে, মানে কথার কথা আমার কাছে কিছু হাইড্রোজেন আছে, এখানে ভালো করে বুঝো, আমার কাছে কিছু হাইড্রোজেন আছে ধরো কক্ষ তাপমাত্রাতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু হাইড্রোজেন আছে। এখন আমাকে বললো এই হাইড্রোজেন গ্যাসটাকে তুমি তরলে পরিণত করো, আমাকে বললো এই হাইড্রোজেন গ্যাসটাকে তুমি কি করো, তরলে পরিণত করো। তো অনেকে যেটা করতে পারো, তুমি জানো যে ভাই তরলে পরিণত করতে গেলে হচ্ছে আমার টেম্পারেচারটাকে -240 এর নিচে আনতে হবে। আমি যদি এই হাইড্রোজেন গ্যাসটাকে তরলে পরিণত করতে চাই, ডেফিনেটলি আমার এইটার টেম্পারেচারটাকে হয় এটাতে আনতে হবে, না এটার নিচে আনতে হবে। যদিও আনাটা অনেক টাফ, কারণ অনেক টেম্পারেচার কমাইতে হবে, সেটা টেম্পারেচার কমাইলে আসলে ওই গ্যাসের অস্তিত্বই থাকবে না। তো যাই হোক, থিওরিটিক্যালি আমরা বুঝলাম যে যদি আমি এইটাকে যদি তরলে পরিণত করতে চাই তাহলে ডেফিনেটলি এটার টেম্পারেচারটাকে এটার নিচে আনতে হবে। তাহলে তখন তুমি কি করলা, তখন তুমি এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলা। বাট দেখো ধরাটা এখানেই খাবা, তখন তুমি এখানে কি অ্যাপ্লাই করলা, জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলা। তো প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে তুমি এখানে এটা চেক করো নাই, এটা ইনভার্সন টেম্পারেচার কত সেটা চেক করো নাই। তো যদি দেখো তো এই টেম্পারেচারটা তার ইনভার্সন টেম্পারেচার থেকে বেশি না, তাহলে তুমি যদি এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, দেখা যাবে তোমার তখন কী হবে জানো, হিতে বিপরীত হবে। হিতে বিপরীত বলতে কি বোঝাচ্ছি, তুমি জানো জুল থমসন করলে সবসময় টেম্পারেচার কমে, বাট কাইন্ডটা তো সত্যি না। তখন দেখা যাবে তুমি যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে টেম্পারেচার কমার পরিবর্তে উল্টা বেড়ে গেছে, উল্টা দেখা যাবে তখন কত হয়ে গেছে, 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। উল্টা এটা হাইড্রোজেন গ্যাসীয় অবস্থাতে আছে, মানে তুমি তখন বিপদে পড়ে যাবা। তখন মানে কাহিনিটা কি, কাহিনিটা হচ্ছে টেম্পারেচার তো কমার কথা, জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করছো, বাট তুমি ইনভার্সন টেম্পারেচারটাকে মাথায় নাও নাই। এটা এরকম হয়েছে কেন, এরকম হওয়ার কারণটা হলো তুমি ডাইরেক্ট জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করছো, এটাকে আগে ইনভার্সন টেম্পারেচারে নিচে না নামায়। কারণ ইনভার্সন টেম্পারেচার যদি উপরে থাকে তাহলে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে গ্যাসটা গরম হয়, গ্যাসের তাপমাত্রা বেড়ে যায়। তাই অ্যাকচুয়ালি কী করতে হবে এখানে বলো তো, অ্যাকচুয়ালি কী করতে হবে, দেখো যদি তুমি এটাকে অ্যাকচুয়ালি যদি তরলে পরিণত করতে চাও, আগে হাইড্রোজেন গ্যাসটাকে তার ইনভার্সন টেম্পারেচারের নিচে আনতে হবে। দেখা যাবে ধরো কথার কথা, মানে আগে কী করতে হবে, এটাকে 25 ডিগ্রিতে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে হবে না, আগে এটা ইনভার্সন টেম্পারেচারের নিচে আনতে হবে। ধরো যাক কথার কথা তুমি -90 ডিগ্রি সেলসিয়াস আনলা, কথার কথা, বা -100 ডিগ্রিতে আনতে পারো, মানে -80 আনলেও কিন্তু হবে না, কারণ -80 আনলে কিন্তু এখানে আবার জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই হবে না। তাহলে আগে আমাকে যেটা করতে হবে, এই হাইড্রোজেনটাকে তার ইনভার্সন টেম্পারেচারের নিচে আনতে হবে, হাইড্রোজেন গ্যাসটাকে। এরপরে হচ্ছে গিয়ে আমার এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এরপরে হচ্ছে গিয়ে আমাকে এখানে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। কথাটা বুঝতে পারছো? তারপর দেখবা তুমি এখানে টেম্পারেচার হ্রাস পাচ্ছে, তার মানে তখন দেখা যাবে এখানে এটা গিয়ে মোটামুটি ধরা যাক তখন টেম্পারেচার আসবে, তখন -240-এর নিচে আনতে হবে। অর্থাৎ ধরো -245 আনলা, তারপরে তুমি হচ্ছে এখানে চাপ প্রয়োগ করলা এনাফ, ক্রিটিক্যাল প্রেশারের সমান বা যাই হোক এটার থেকে বেশি চাপ প্রয়োগ করলা, তখনই দেখবে এখানে হাইড্রোজেনটা লিকুইডে পরিণত হবে। কথাটা বুঝতে পারছো? দেখো ফ্লোটা বুঝো। তুমি এটা ধরো হাইড্রোজেনটা কক্ষ তাপমাত্রায় আছে, তাহলে তুমি যদি চাপ ডাইরেক্ট থমসন অ্যাপ্লাই করো, জুল থমসন, তাহলে এটা কিন্তু হবে না, কারণ এটি ইনভার্সন টেম্পারেচারের উপরে। তাহলে আগে যেটা করতে হবে, এটাকে আগে ইনভার্সন টেম্পারেচারের নিচে আনতে হবে। আনলাম, আনার পর আমার জুল থমসন অ্যাপ্লাই করবো, টেম্পারেচার কমাবো, কমায় আমি ক্রিটিক্যাল টেম্পারেচারে নিব বা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিব। তারপর হচ্ছে আমি এনাফ চাপ দিতে হবে, ক্রিটিক্যাল প্রেশার থেকে বেশি অথবা ক্রিটিক্যাল প্রেশারের সমান,
তাহলে গিয়ে সেটা হচ্ছে লিকুইডে পরিণত হবে। এটা লম্বা প্রসেস না? এই জন্য যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার খুবই কম তাদেরকে আসলে তরলে পরিণত করাটা খুবই টাফ। এই জন্য এদেরকে আগের কালে বিজ্ঞানীরা মনে করতো এরা মনে হয় সবসময় গ্যাসীয় অবস্থাতেই থাকে, কারণ তখনও তো ইনভার্সন টেম্পারেচার বা ক্রিটিক্যাল টেম্পারেচার এই কনসেপ্টগুলো আসে নাই, তাই এদেরকে চিরন্তন গ্যাস বলা হয়। তাহলে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মানটা অনেক কম তাদেরকে আমরা কি বলি? চিরন্তন গ্যাস বলি। পরবর্তীতে গিয়ে 1863 সালে বিজ্ঞানী অ্যান্ড্রুস কি আবিষ্কার করছে? প্রত্যেকটা গ্যাসেই কি থাকে? একটা নির্দিষ্ট ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকে। সো হোপফুলি জিনিসগুলো আমরা সবাই এখানে বুঝতে পারছি। বাট এইটা আমি বললাম তো, এটা কখন অ্যাপ্লিকেবল হয়? যখন ক্রিটিক্যাল টেম্পারেচারগুলো খুবই কম থাকে। যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারের ভ্যালুটা বড় তাদের আসলে ইনভার্সন টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকে অনেক বেশি থাকে। মানে যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি থাকে তাদের ইনভার্সন টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকেও অনেক বেশি থাকে। ধরো এমন হতে পারে কার্বন, আমি একজাক্টলি জানি না, আমি দেখতে হবে একটু, আমি একটু চেক করে দেখি, দাঁড়াও আমি একটু চেক করে তোমাকে জানাচ্ছি এখানে, আমাকে 1 মিনিট টাইম দাও। ওকে, আমি চেক করছি, যেমন তোমার হচ্ছে এই অ্যামোনিয়ার প্রায় ইনভার্সন টেম্পারেচার 384 ডিগ্রি সেলসিয়াসের মতো। আবার কার্বন ডাইঅক্সাইডটা যদিও 31, বাট প্যারা তো হয় না। তো তুমি তো ওইটা কি করবা যে আগে ডেফিনেটলি 31-এর নিচে আনতে হবে, তারপরে তোমার হচ্ছে এখানে ওই যে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে বা সন্ধি তাপমাত্রা অ্যাপ্লাই করতে হবে। মানে এটা হচ্ছে কত, তুমি যদি এই যে অ্যামোনিয়ারটা দেখো তাহলে বুঝতে ভালো করে আরও আইডিয়া পাবা। এই যে অ্যামোনিয়া যেটা দেখতেছো না, অ্যামোনিয়ার ইনভার্সন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 384 ডিগ্রি সেলসিয়াস। সো তো তুমি এটাকে নিয়ে টেনশনই করার দরকার নেই। মানে মেন কথা হচ্ছে এটা, যাদের হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে আসলে টেম্পারেচার কমানোটা খুব একটা প্রবলেম না। বাট প্রবলেম হচ্ছে কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারটা যাদের আসলে ইনভার্সন ক্রিটিক্যাল টেম্পারেচার যাদের কম, তাদের আসলে ইনভার্সন টেম্পারেচার অনেক কম হয়ে থাকে। এই কারণে আসলে আমাদের প্যারাটা হয়। তখন আমাদের অন্য প্রসেসে জুল থমসন অ্যাপ্লাই করে টেম্পারেচার কমাতে পারবো না। আমাকে তখন যেটা করতে হবে যে চাপ এবং আয়তনের একটু দিক ওদিক চেঞ্জ এনে তারপর আমাকে টেম্পারেচারটা কমাইতে হবে, তারপর হচ্ছে আমাকে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দেখবো একটা গ্যাসকে আমরা তরলে পরিণত করার জন্য আমরা তাহলে দুইটা তাহলে এখানে আমার কাছে কি আছে? ধাপ আছে। প্রথমে কি করতে হবে? প্রথমে ফার্স্ট অফ অল ধরো কথার কথা আমি এখানে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিলাম, ধরো এর তাপমাত্রা এখানে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটাকে যদি আমি কি করতে চাই? তরলে পরিণত করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে আগে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আগে তার সন্ধি তাপমাত্রা নিচে আনতে হবে বা সন্ধি তাপমাত্রা নিতে হবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাকে আগে আমার তার সন্ধি তাপমাত্রা বা এর নিচে নিতে হবে। নেওয়ার পরে তারপর হচ্ছে আমাকে এখানে এনাফ চাপ প্রয়োগ করতে হবে, তারপর এটা কি হবে? এটা লিকুইডে পরিণত হবে, কার্বন ডাইঅক্সাইডের লিকুইডে পরিণত হবে। সো এটাই হচ্ছে আমার প্রসেস। তাহলে দুইটা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে যদি গ্যাসটির তাপমাত্রা তার সন্ধি তাপমাত্রা থেকে যদি বেশি থাকে, যেমন বেশি ছিল এখানে, তাহলে তার উপর জুল থমসন অ্যাপ্লাই করে গ্যাসটির তাপমাত্রা কমিয়ে, মানে সবসময় তো ওইটা অ্যাপ্লাই করা যাবে না, আগে ইনভার্সন টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে, তারপর অ্যাপ্লাই করবা, তারপরে কমায় সন্ধি তাপমাত্রা নিচে আনে, তারপরে তোমার হচ্ছে কী করতে হবে? চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে হবে। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই গ্যাসকে আসলে মানে কেন আমার তরলে পরিণত করতে হবে, মানে এটার ইম্পর্টেন্সটা কই? একটা কোয়েশ্চেন আসতে পারে কি যে তোমার গ্যাসকে কেন তরলে পরিণত করতে হয়, এটার ইম্পর্টেন্সটা কই? চলো সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। আসো, কাহিনী কি হয়? আচ্ছা, এর আগে দেখো এখানে কিছু ধরনের গ্যাস আছে, যেমন এলপিজি গ্যাস, এটা কোথায় ইউজ করে? রান্নার চুল্লিতে। সিএনজি গ্যাস ইউজ করে মোটর যানে, অক্সিজেন সিলিন্ডার চিকিৎসা ক্ষেত্রে, আর্গন গ্যাস ওয়েল্ডিংয়ের কাজে, অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডার লোহা কাটা এবং জোড়া লাগানোর কাজে। মানে এগুলো একটু কিন্তু ভালো করে পড়ে নিব, এগুলো এমসিকিউতে আসে। এখন আমরা এটাই দেখানোর চেষ্টা করবো যে কেন একটা গ্যাসকে আমাদের তরলে কনভার্ট করে যেন আমাদের সংরক্ষণ করতে হয়। এখানে আমি যদি তোমাকে বলি যে আমরা যে সিলিন্ডারগুলো নিই, চিন্তা করে দেখো, আমরা যে ধরো গ্যাস সিলিন্ডারগুলো নিই, এটা ধরো আমার কাছে একটা সিলিন্ডার আছে। তো আমার কোয়েশ্চন হচ্ছে এখানে আমরা যে সিলিন্ডারটা থাকে, আমরা তো এখানে গ্যাস সংগ্রহ করি, তাই না? এখানে আমরা গ্যাস সংরক্ষণ করি, বাট এই গ্যাসটাকে আমরা কি গ্যাসীয় অবস্থায় সংরক্ষণ করি নাকি লিকুইড অবস্থায় সংরক্ষণ করি? এটা হচ্ছে আমার কোয়েশ্চন। মানে জিনিসটা বুঝো, একটা সিলিন্ডারের মধ্যে আমরা একটা গ্যাস সংরক্ষণ করব, তো সেই গ্যাসটাকে কি আমরা গ্যাসীয় অবস্থায় সংরক্ষণ করব নাকি লিকুইড করে সংরক্ষণ করব? দেখো দুইভাবেই সংরক্ষণ করা যায়, বাট কোনটাতে লাভ বেশি আমি তোমাকে সেটা বলতেছি। দেখো, তুমি চাইলে গ্যাসটাকে গ্যাসীয়ভাবেও সংরক্ষণ করতে পারো, আবার কোনো গ্যাসকে তুমি লিকুইডভাবেও সংরক্ষণ করতে পারো। বাট হ্যাঁ, এক একটা গ্যাসের জন্য এক একটা নিয়ম। ধরো যেই গ্যাসের সন্ধি তাপমাত্রা অনেক কম, ধরো হাইড্রোজেন তোমাকে সংরক্ষণ করতে হচ্ছে, হাইড্রোজেনকে তরলে কনভার্ট করতে তোমার অনেক খরচ হবে বা অনেক টাফ, সেই ক্ষেত্রে হাইড্রোজেনকে আমরা গ্যাস হিসেবে সংরক্ষণ করব যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা অনেক কম থাকে। বাট যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি থাকে তাদেরকে তো আমার লিকুইড হিসেবে সংরক্ষণ করতে কোনো প্যারা নাই। লিকুইড হিসেবে সংরক্ষণ করলে কী হবে আমি তোমাদের বলি,
গ্যাস হিসেবে সংরক্ষণ করলে গ্যাসের কণাগুলো কী হয়, চারদিকে ছড়ায় পড়ে বা পাত্রের সমান দখল করে। তো গ্যাস হিসেবে সংরক্ষণ করলে সিলিন্ডারে না তুমি বেশি পরিমাণ গ্যাস ভর্তি করতে পারবা না, সিলিন্ডারে তুমি কম পরিমাণ গ্যাস ভর্তি করতে পারবা, এটা কম ইকোনমিক্যাল হবে। বাট লিকুইড হিসেবে সংরক্ষণ করলে ওই একই জায়গাতেই অনেক বেশি পরিমাণে গ্যাস আসলে তুমি সংরক্ষণ করতে পারবা, তাই এটা বেশি ইকোনমিক্যাল। তাহলে আমরা বলতে পারি যে গ্যাসীয় হিসেবে সংরক্ষণ করলে কী হবে, তুমি কম পরিমাণ সংরক্ষণ করতে পারবা। আর তুমি যদি লিকুইড হিসেবে সংরক্ষণ করো তাহলে সেই ক্ষেত্রে আসলে তুমি বেশি পরিমাণ গ্যাস আসলে সংরক্ষণ করতে পারবা, বেশি পরিমাণ গ্যাস। তো আমরা যদি আমি তোমাকে একটু করে দেখাই যে লিকুইড হিসেবে আমরা কাদেরকে সংরক্ষণ করি, লিকুইড হিসেবে একটু করে যদি তোমাকে দেখাই দিই কোন কোন গ্যাসগুলোকে আমরা লিকুইড হিসেবে সংরক্ষণ করি। যেমন এলপিজি, তারপরে তোমার ধরো এলএনজি, এরপর হচ্ছে তোমার হচ্ছে আমাদের হাসপাতালে যে অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের যে আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে এগুলাকে হচ্ছে আমরা লিকুইড হিসেবে সংরক্ষণ করি। আর ভাই গ্যাস হিসেবে আমরা কাদেরকে সংরক্ষণ করি, গ্যাস হিসেবে আমরা সংরক্ষণ করতে পারি তোমার হচ্ছে ধরো সিএনজি বা হিলিয়াম সিলিন্ডার, বা কখনো কখনো শুধু অক্সিজেন সিলিন্ডার, কেমন, এগুলোকে হচ্ছে আমরা গ্যাস হিসেবে সংরক্ষণ করতে পারি। ওকে, সো আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। বাট তবে লাভজনক কোনটা, লাভজনক হচ্ছে আমাদের তুমি যদি লিকুইড হিসেবে সংরক্ষণ করো তাহলে বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারবা। বাট আমি তো বললামই সবাইকে যে লিকুইড হিসেবে সংরক্ষণ করতে হবে তা না, যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক কম তাদেরকে কিন্তু লিকুইড বানানোই অনেক কঠিন। সো যাই হোক, চলো নেক্সটে যাই। নেক্সটে এখন আমরা দেখবো যে আমাদের এটা অলরেডি দেখে আসছি আমরা অলরেডি, এখানে চলো আমরা দেখবো সেটা হলো কি যে আমাদের কিভাবে আমরা মানে বিভিন্ন যে গ্যাসগুলো আছে না প্রত্যেকটা গ্যাস সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করবো। দেখো প্রথমে আছে হচ্ছে আমাদের এলপিজি গ্যাস। এলপিজির এটা পূর্ণরূপগুলো একটু ইম্পর্টেন্ট, যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এখানে বোঝা যাচ্ছে আমরা এটাকে এলপিজি গ্যাসকে আমরা আসলে অ্যাকচুয়ালি কী হিসেবে সংরক্ষণ করবো, লিকুইড হিসেবে সংরক্ষণ করবো। এখানে অ্যাকচুয়ালি আমরা এলপিজি গ্যাস যেটা আছে সেটাকে আমরা কী হিসেবে সংরক্ষণ করি, লিকুইড হিসেবে সংরক্ষণ করি, লিকুইড। আর এটা জিনিসটা আসলে কি, যেটা আসলে অ্যাকচুয়ালি দ্রবীভূত প্রোপেন আর বিউটেন, মানে এটা এখানে কি থাকে এলপিজি গ্যাসের মধ্যে, এগুলো একটু মনে রাখবা। এখানে আসলে বেসিক্যালি দ্রবীভূত প্রোপেন আর বিউটেন থাকে এলপিজি গ্যাসের মধ্যে। ওকে, আচ্ছা এটা একটু তাহলে আমরা মনে রাখবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাদের কি কি জিজ্ঞেস করতে পারে, দেখো বলতে পারে এলপিজি গ্যাসগুলো গন্ধহীন হয়ে থাকে। তাই লিকেজ ধরো একটা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েছে কিনা সেটা তুমি তো বুঝতে হবে যে লিকেজ হয়েছে কিনা। ভাই নর্মালি এলপিজি গ্যাস থাকে গন্ধহীন, বাট এটা কি লিকেজ হয়েছে কিনা বোঝার জন্য আমরা কি ইউজ করি, এখানে এলপিজি গ্যাসের সাথে কিছু পরিমাণ তীব্র দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যৌগ ইউজ করে থাকি। কাকে ইউজ করে থাকি, মারক্যাপটান যৌগ। মারক্যাপটান যৌগগুলো কোনগুলো, যে ধরো তোমার থায়োল যৌগগুলো, অর্থাৎ ধরো CH3SH বা তোমার ধরা যাক CH3, তারপরে CH2SH, এই টাইপের যৌগ হচ্ছে আমরা ইউজ করি। তাহলে কি হয় যে যখন লিকেজ হবে তখন দুর্গন্ধ বেরোবে, তাহলে আমরা বুঝতে পারবো লিকেজ হয়েছে কিনা। আচ্ছা, আর আমাদের এলপিজি সিলিন্ডারে 85% তরল থাকে, বললাম তো বেশিরভাগ তরল, আর 15% গ্যাস থাকে। ওকে, এলপিজি গ্যাসের দহনের মান এই যে 94,000 কিলোজুল পার মিটার কিউব। ওকে, মানে 1 মিটার কিউব গ্যাসকে দহন করলে এত কিলোজুল তুমি তাপ উৎপন্ন হবে। এলপিজি কিন্তু একটা ক্লিন ফুয়েল, তবে এর দহনে স্বল্প পরিমাণে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত হয়। আর এলপিজি গ্যাসকে যখন আমরা পূর্ণ করার সময় আমরা সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তোমার মোটামুটি 1.6 থেকে 1.7 অ্যাটমসফিয়ার চাপ প্রদানের মাধ্যমে আমরা এলপিজি গ্যাসটাকে পূর্ণ করে থাকি। সো যাই হোক, চলো নেক্সটে যাই। নেক্সটে আসে আমাদের সিএনজি গ্যাস। সিএনজি মানে কি, সিএনজি হচ্ছে আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা কিন্তু সিএনজিটাকে গ্যাস হিসেবে সংরক্ষণ করি। সিএনজির মধ্যে কি থাকে, যে ইথেন এবং অন্যান্য হাইড্রোকার্বন সহ প্রায় 85 থেকে 95% মিথেন যুক্ত। তার মানে এখানে কিন্তু মেইন কম্পোনেন্ট কোনটা বলো তো, মেইন কম্পোনেন্ট কিন্তু আমাদের মিথেন। এই যে আমাদের সিএনজি গ্যাসে মেইন কম্পোনেন্ট হচ্ছে আমাদের মিথেন। এটা একটু মাথা রাখবা যে সিএনজি গ্যাসের মধ্যে প্রায় 85 থেকে 95%ই কী পাওয়া যায়, মিথেন পাওয়া যায়। অর্থাৎ সিএনজি গ্যাসে কিন্তু মেইন উপাদান মিথেন। মিথেনকে আমরা প্রাকৃতিক গ্যাসও বলে থাকি। আচ্ছা, এখানে তো বুঝতেছই যে এটাকে উচ্চচাপে সংরক্ষিত করে ওই যে সিলিন্ডারজাত করা হয় বলে এটাকে উচ্চচাপে যেহেতু আমরা সংকুচিত করি, তারপর আমরা সিলিন্ডারজাত করি, তারপরে কি করা হয়, সিলিন্ডারজাত করা হয়। এই কারণে আসলে এটাকে কি বলতেছে আমাদের, এই যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড বলা হচ্ছে আর কি। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। এরপর দেখো, এরপরে বলতেছে কি এরপরে বলা হচ্ছে এখানে যে আমাদের সিএনজি গ্যাসটা সস্তা এবং অধিক তোমার হচ্ছে পরিবেশ বান্ধব সিএনজি গ্যাসটা। ওকে, তারপরে দহন তাপের মান হচ্ছে 38,000 কিলোজুল পার মিটার কিউব, একটু থেকে কম, এলপিজি থেকে কম। তারপর এবার আসে এলএনজি। এলএনজি মানে কি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস।
মানে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা যদি কী করি, কার্বন ডাইঅক্সাইড, H2S এবং অন্যান্য হাইড্রোকার্বন সমূহকে অপসারণ করে আমরা যদি মূলত CH4 গ্যাসটাকে এত তাপমাত্রায় এবং এত চাপে তরলে পরিণত করি, তারপর হচ্ছে আমরা এই গ্যাসটাকে আমরা বলবো এই যে এলএনজি গ্যাস বলবো। মানে জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই বলি এলএনজি গ্যাসের ব্যাপারটা। মানে আমরা কি করব, এই যে আমাদের যে ধরো কথার কথা প্রাকৃতিক গ্যাস থেকে আমরা যে অনেক কিছুতে পাই, সো এখানের মধ্যে এগুলোকে আমরা আলাদা করে ফেলবো, কার্বন ডাইঅক্সাইড, H2S এবং অন্যান্য হাইড্রোকার্বনগুলোকে আমরা অপসারণ করে ফেলবো। করার পরে ওই যে CH4 থাকবে, সেই CH4টাকে আমরা কি করব, এই যে দেখো CH4 এর কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার কত মিথেনের, তুমি যদি লক্ষ্য করে দেখো মিথেন কত ছিল, -82 ছিল মনে হয়, দেখো একটু চেক করে দেখি মিথেন কত ছিল, মিথেন -82.3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে ছিল মিথেন ছিল কত, -82.3 ডিগ্রি সেলসিয়াস। এটা তো ক্রিটিক্যাল টেম্পারেচার, তাহলে এটাকে তরলে পরিণত করার জন্য ডেফিনেটলি এটার নিচে আনতে হবে। তো আমরা এটাকে কী করবো, এটাকে মোটামুটি -160 ডিগ্রি সেলসিয়াসে আনবো। আনার পরে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপ দিব, 1 অ্যাটমসফিয়ার চাপ দিয়েই বেসিক্যালি আমরা এখানে তরলে পরিণত করে আমরা কী গ্যাস পাবো, এই যে লিকুইফাইড নিউট্রাল গ্যাস আমরা এলএনজি গ্যাস আমরা পাবো। সো এলএনজি গ্যাস থেকে শুধু এতটুকু মনে রাখলেই চলবে। তারপর মানে বইতে কিন্তু এগুলো নিয়ে ডিটেলস বলা আছে, সো তুমি চাইলে একবার বইটা রিডিং দিতে পারো, বাট মেইন কথাগুলো এগুলাই। ওকে, কয়েকটা ম্যাথ এখান থেকে আসে, আমি তোমাকে চলো ধরাই দিই, বাট ম্যাথগুলা মানে এইচএসসিতে কম আসে, তারপরে যেহেতু বইতে এই টাইপের ম্যাথ আছে তাই দুই একটা ম্যাথ তোমাকে আমি দেখাই দিব। নর্মালি আমি এইচএসসিতে এই টাইপের ম্যাথ আসতে দেখি নাই, বাট কয়েকটা করাই দিয়ে আসো যেহেতু বইতে আছে। সেখানে বলতেছি কি দেখো, একটা এলপিজি সিলিন্ডারে আমার কাছে কি আছে, একটা এলপিজি সিলিন্ডারের মধ্যে এত কেজি বিউটেন আছে, এত কেজি প্রোপেন আছে এবং এত কেজি প্রোপিন গ্যাস আছে। তাহলে জিনিসটা বুঝো, একটা এলপিজি সিলিন্ডারে 3টা গ্যাস আছে, বিউটেন, তারপরে প্রোপেন এবং প্রোপিন আছে। কোনো পরিবারের রান্নার জন্য প্রতিদিন এত কিলোজুল শক্তির প্রয়োজন। ওকে, ভালো কথা। এখন ওই সিলিন্ডারে গ্যাস কতদিন ব্যবহার করা যাবে, মানে কয়দিন তুমি ব্যবহার করতে পারবা, এটা বের করতে হবে। তাহলে বের করতে হবে অ্যাকচুয়ালি যেখানে কত শক্তি উৎপন্ন হয়, মোট কত শক্তি উৎপন্ন হয়, তারপর দেখতে হবে ওই শক্তিটাকে পার ডে শক্তি দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি কতদিন ব্যবহার করতে পারো সেটা বের হয়ে আসবে। এখানে বলে দিচ্ছে যে বিউটেন, প্রোপেন এবং প্রোপিনের দহন তাপ মানে কি, এটাকে যদি দহন করো তাহলে কী পরিমাণ তাপ উৎপন্ন হয় বা কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে এত কিলোজুল পার মোল। তার মানে 1 মোলকে দহন করলে এত কিলোজুল তোমার হচ্ছে তাপ উৎপন্ন হবে। এখন তুমি একটু লক্ষ্য করে দেখো এখানে কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, যে বিউটেনের আমার এখানে কিন্তু সংকেত আমরা সবাই জানি C4H10, এটার ভর তোমাকে দেওয়া আছে, এটার ভর দেওয়া কত, এটার ভর দেওয়া 6.75 কেজি দেওয়া আছে। আচ্ছা, আমরা চাইলে কি বিউটেনের মোল সংখ্যা বের করতে পারি না? বিউটেনের মোল সংখ্যা কত আসবে, C4H10 যদি করি তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে, আমরা সবাই যদি বিউটেনের, আমরা জানি মোল সংখ্যা কীভাবে বের করে, N = কীভাবে বের করে, M/M, এইভাবে বের করবো। তাহলে বিউটেনের আণবিক ভর দিয়ে জাস্ট ভাগ করে দিব, তাহলে দেখো এখানে কত আসবে, এখানে আসবে তোমার এই যে বিউটেনের, এটা কিন্তু 6.75 কেজি, বাট এটা কিন্তু তোমার হচ্ছে গ্রামে নিতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ দাও, তাহলে 6750 গ্রাম আসবে। তারপর এটাকে করো 4 × 12, তারপর হচ্ছে তোমার এখানে 10। তাহলে দেখো এখানে কত আসে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু বিউটেনের মোল সংখ্যাটা আমরা পেয়ে যাব। আমরা যদি বের করি এখানে দেখবা তোমার আসবে 6750 / 48 + 10, তাহলে এখানে আসছে মোল সংখ্যা আমাদের অ্যারাউন্ড, নর্মাল আমরা যদি করি 116.379 এত মোল চলে আসছে, 116.379 মোল চলে আসছে। আচ্ছা, এরপর এখন কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, যে তোমার বিউটেন যেটা আছে, এই বিউটেনের দহন তাপ দেওয়া আছে, মানে কত পরিমাণ তাপ উৎপন্ন হয় 1 মোলকে পুরাইলে। তাহলে 1 মোলকে পুরাইলে তাপ উৎপন্ন হবে 2650 কিলোজুল। তাহলে এত মোলকে পুরাইলে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা তুমি বের করতে পারবা না। মানে এখানে বেসিক্যালি কী বের করবা, এখানে বেসিক্যালি বের করবা যে 1 মোল বিউটেন দহন করা হইলে, আমি আর পুরো লাইনটা লিখতেছি না, দহন করা হইলে তাপ উৎপন্ন হয় কতটুকু, 2650 কিলো জুল। আমি আর পুরো লাইনটা লিখতেছি না, তুমি আশা করি পুরো লাইনটা লিখে নিতে পারবা। তো বিউটেন ছিল কতটুকু, বিউটেন ছিল হচ্ছে এতটুকু অ্যামাউন্ট। তাহলে এখানে লিখবো আমরা যে এত মোলকে দহন করা হইলে, আমরা এখন লিখবো যে এত মোল যেটা আছে, এত মোল বিউটেন, এটাকে তুমি যদি দহন করো তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, জাস্ট তুমি গুণ করে দিবা, অর্থাৎ 2650কে তুমি তাহলে হচ্ছে এখানে আমাদের এই যে 116.379 দিয়ে গুণ করবা, তাহলে দেখো তোমার কাছে আনসার চলে আসবে। দেখো কত আসে, এটা 26550, তাহলে এখানে আসছে 308 405.17 কিলো জুল। আশা করি এতটুকু সবাই আমরা এখানে বুঝতে পারছি।
তাহলে দেখো আমরা এরপর তো বুঝতে পারতেছি আমরা কি করবো এখানে অলরেডি, তাহলে আমরা বিউটেন থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে গেছি। সেমভাবে আমরা কি করবো এখানে বলতো, ওই যে প্রোপেন থেকে তুমি কয় মোল পাবা সেটা দেখবো। আমি তোমাকে চলো একটু দূরে করে দেখে আসো যে আমরা ফার্স্টে তাহলে এখানে যেটা করবো যে প্রোপেনকে আমরা সবাই চিনি, সেটা কি 3 কার্বন আর 8টা হাইড্রোজেন। এটার তাহলে আমাকে ভর দেওয়া আছে কতটুকু, এটার তাহলে আমাকে ভর দেওয়া 5 কেজি। দেখো প্রোপেন দেওয়া হচ্ছে আমার কাছে এখানে 5 কেজি। সো আমরা এখান থেকে প্রোপেনের মোল সংখ্যা বের করবো। তাহলে এখানে যদি বের করি NO3H8, তাহলে দেখো কত আসবে এখানে 5 কেজি মানে হচ্ছে 5000 ওই গ্রামে প্রকাশ করলে। আর এখানে আসবে 3 × 12 প্লাস আসবে 8, 3 × 12 প্লাস আসবে এখানে 8 আসবে। তাহলে এখানে দেখো তাহলে কত আসবে রেজাল্টটা, তাহলে এখানে আসবে আমাদের 5000 ডিভাইডেড বাই 36 প্লাস 8, তাহলে আসছে 113.636 মোল আসছে। এখন অলরেডি কিন্তু দেওয়া আছে যে তুমি প্রোপেন যেটা আছে প্রোপেনের দহন তাপ দেওয়া আছে এত, তো তুমি বলবো তাহলে এক মোলকে দহন করা হলে তাপ উৎপন্ন হবে এত 2150। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 মোল প্রোপেন অর্থাৎ C3H8 এটা যদি দহন করি তাহলে এখান থেকে তাপ উৎপন্ন হবে কতটুকু 2150 কিলো জুল। তাহলে সুতরাং আমার কাছে প্রোপেন আছে এত মোল, তাহলে এত মোল যদি আমি প্রোপেন দহন করি তাহলে এখানে তাপ উৎপন্ন হবে কত, জাস্ট সিম্পল তুমি কিন্তু ভাই এই ভ্যালুটাকে জাস্ট এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে, রাইট? এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে দেখো কত কিলো জুল তাপ এখানে বের হয়ে আসবে। পরে আমরা সবগুলোকে কিন্তু যোগ করতে হবে যে মোট কত তাপ পাওয়া গেছে, 2150 গুণন 113.636, তাহলে এখানে আসছে 244, তারপর আসছে 317.4 কিলো জুল। সো এরপরে কি করতে হবে তোমাকে, এরপর আরেকটা কিন্তু গ্যাস আছে প্রোপিন। তাহলে যদি দেখাই দিই প্রোপিনের সংকেত আমরা সবাই জানি C3H6, এটার ভর দেওয়া কতটুকু দেখো তো, প্রোপিনের ভর দেওয়া আছে তোমার কাছে এখানে আমাদের 4 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা প্রোপিনের মোল সংখ্যা বের করতে চাই যে NO3H6, যেটা অ্যাকচুয়ালি আসবে 4000, 4 কেজি মানে কত 4000, আর এখানে আসবে 3 × 12 প্লাস আসবে 6, তাহলে দেখো এখানে কত আসে এটা রেজাল্ট, তাহলে এখানে আসবে 4000 ডিভাইডেড বাই 36 প্লাস 6, তাহলে এটা আসছে 95.238 চলে আসছে এত মোল। তাহলে সেমভাবে তুমি এখানে করবা যে আমাদের যদি কি হয় 1 মোল প্রোপিন অর্থাৎ C3H6, এখান থেকে তুমি কত তাপ অ্যাকচুয়ালি পাচ্ছ বা কত তাপ উৎপন্ন হচ্ছে, দহন তাপ মানে উৎপন্ন হওয়া তাপ, সেটা হচ্ছে দেখো 1825, তাহলে এখানে লিখে দিবা 1800, মানে তাপ উৎপন্ন হবে এখানে 1825 কিলোজুল, রাইট? 1825 কিলোজুল। এরপরে তুমি কি করবা, জাস্ট এই এত মোল থেকে তাহলে কত তাপ উৎপন্ন হবে, এত মোল এটা থেকে তাহলে কত তাপ উৎপন্ন হবে এটা দেখবা। এটা কীভাবে বের করবা, জাস্ট সিম্পল এই ভ্যালুটাকে তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, শেষ। তাহলে তোমার টোটাল কিলোজুলটা বের হয়ে আসবে। দেখো এটা কত আসে এখানে, এটাকে তাহলে আমরা 1825 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এখানে আসবে 173,809.5238 কিলো জুল। তাহলে এখন কিন্তু আমরা কি পেয়ে যাবো বলতো, যে মোট আমরা যে জ্বালানিগুলো ছিল তাদের থেকে ইন্ডিভিজুয়ালি কতটুকু তাপ উৎপন্ন হয় সেটা বের করে ফেলছি। তাহলে এখন আমরা সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে মোট কত তাপ হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আমরা যদি বলি যে মোট যে তাপ, এটা কত আসবে দেখো, একটা হচ্ছে 308 তোমার হচ্ছে 17, বাট এগুলো এডমিশনে আসতে পারে, বাট বললামই তো, বাট যেহেতু বইতে আসতে আমি জন্য করাই দিছি 244, এরপর জাস্ট আমি তাহলে এই ভ্যালুগুলোকে এখানে কপি করে আনি, এই ভ্যালুটা, আর এরপরে তোমার বসাইতে হবে এই ভ্যালুটা, যোগ করতে হবে মাঝখানে। তাহলে দেখো এখানে রেজাল্ট কত আসে, তাহলে আমরা যদি রেজাল্টটা বের করি তাহলে এরপর হচ্ছে আমি ওই যে একদিনে কতটুকু ব্যবহার হয় সেটা দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমি তোমার কয় দিন ব্যবহার হবে টোটাল সেটা পেয়ে যাব। যেমন প্লাস 244 317.4 প্লাস 308 405.17, তাহলে এখানে আসছে 726 ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই মিলাই নিবা, দশমিক 09 কিলো জুল। তাহলে এখন আমরা কিন্তু জানি যে একদিনে কতটুকু ব্যবহার হয়,
জাস্ট ওটা দিয়ে আমরা ভাগ করে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে ব্যবহার করা যাবে, ব্যবহারিত দিন ইকুয়াল টু কত হবে দেখো, যে টোটাল এনার্জি হচ্ছে এত, টোটাল এনার্জি এত, এটাকে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? ওই যে একদিনে যেটা দিয়ে একদিনে যতটুকু ব্যবহার হয় না সেটা দিয়ে আমরা ভাগ করে দিব, একদিনে যতটুকু ব্যবহার হয় সেটা দিয়ে ভাগ করে দিব। দেখো কত আসে, একদিনে কতটুকু ব্যবহার হয়েছিল তোমার কোয়েশ্চনে দেওয়া আছে। ওকে, একদিনে ব্যবহার হয়েছিল 20,758, তাহলে একদিনে ব্যবহার হয়েছিল কত? 20,758। তাহলে দেখো এখান থেকে তুমি দিনটা পেয়ে যাবা। এটাকে জাস্ট তুমি 20,758 দিয়ে ভাগ করো, তাহলে মোটামুটি আমাদের 35.something অনেক শূন্য শূন্য দিন আসতেছে, বাট শুধুমাত্র দিন তো পূর্ণ সংখ্যায় লিখতে হবে, তাহলে এখানে আমি শুধুমাত্র 35 দিন লিখে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার কাছে আনসার। আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তারপর যে আসো, এটা শেষ, ক্লিয়ার আমাদের ম্যাথটা। তারপর রান্নার একটা গ্যাস সিলিন্ডারে এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে এত কেজি এলপিজি গ্যাস আছে। তাহলে এলপিজি গ্যাসের ভর তোমাকে দেওয়া আছে, এলপিজি গ্যাসের মধ্যে প্রোপেন আর বিউটেন আছে, তাহলে এটার ভর তোমাকে সম্মিলিত ভর দেওয়া আছে। তার মানে প্রোপেনের ভর আর বিউটেনের ভর দুটো যোগফল করে কত? 15 কেজি। এখন এক সিলিন্ডার গ্যাস দিয়ে পরিবারে 30 দিনে রান্নার কাজ চলে, তাহলে 30 দিন রান্নার কাজ চলবে, ভালো কথা। ওই পরিবার রান্নার কাজে প্রতিদিন করে এত কিলোজুল তাপশক্তি প্রয়োজন, মানে একদিনে এত কিলোজুল তাপশক্তি প্রয়োজন। প্রোপেন আর বিউটেনের দহন তাপ যথাক্রমে এত এবং এত হইলে সিলিন্ডারে রাখা গ্যাস দুটোর পরিমাণ নির্ণয় করো। এখন দেখো, যেহেতু আমি এদের ভর জানি না, এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা কি, একটা হচ্ছে আমার কাছে প্রোপেন আছে, একটা বিউটেন আছে। আমি যদি একজনকে এম ধরে নিই, আরেকজনের ভর তাহলে কত হবে? 15 মাইনাস এম, বা ওই যে 15,000 মাইনাস এম হবে যদি তুমি গ্রামে প্রকাশ করো। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি, যে একটা সিলিন্ডার দিয়ে 1 মাস চলে বা 30 দিন চলে এক সিলিন্ডার দিয়ে। তাহলে আমি কি এখানে ফার্স্টে বলতে পারি না আগে যে আমার তাহলে টোটাল শক্তি দরকার কতটুকু? টোটাল শক্তি প্রয়োজন, কারণ এখানে আমার ভরটা হচ্ছে আননোন, টোটাল শক্তি প্রয়োজন এটা কিন্তু আমি জানি যে আমাকে সিলিন্ডার চালাইতে হবে 30 দিন, আর একদিনে আমার শক্তি লাগে কতটুকু? 23,751.3। দেখো বুঝতেছো কিনা, 23,751.3, এটা কিন্তু আমার একদিনে লাগে, আর একটা সিলিন্ডার আমার চালাইতে হবে 30 দিন। তাহলে আমি টোটাল কতটুকু শক্তি আমার দরকার সেটা আমরা পেয়ে যাবো, যে 30কে জাস্ট আমি 23,751.3 দিয়ে গুণ করবো, তাহলে আসবে 71,25,39 এত কিলোজুল। তাহলে এত কিলোজুল হচ্ছে আমার এই সিলিন্ডার থেকে তাপ উৎপন্ন করা লাগবে। এখন আমাকে বলতেছে আমার সিলিন্ডারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে কি, আমার এলপিজি সিলিন্ডার, যেটা আমার কাছে যেটা এলপিজি সিলিন্ডার আছে, এখানে বলে দুইটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে তোমার আমার কাছে এখানে প্রোপেন আছে, আর একটা হচ্ছে আমার কাছে এখানে বিউটেন আছে। তো ধরো আমি যদি এটার ভরকে এম ধরে নিই, তাহলে এটার ভর কত আসবে? মানে এমটা যদি গ্রামে ধরি, তাহলে এটা কিন্তু 15,000 গ্রাম, তাহলে 15,000 মাইনাস এম আসবে। বুঝতেছো কিনা দেখো, কারণ দুইটা সম্মিলিত যোগফল হচ্ছে 15 কেজি বা 15,000 গ্রাম। আমি যদি একটা কেজিতে এম ধরে নিই, তাহলে আরেকটা কত হবে? 15,000 মাইনাস এম হবে। তাহলে এখান থেকে আমি প্রত্যেকের মোল সংখ্যা পেয়ে যাবো না? দেখো একটু করে, আমি এখান থেকে কিন্তু কী বের করে ফেলতে পারি, যে এন অফ C3H8 তাহলে কত আসবে? এটা আসবে তোমার কাছে হচ্ছে আমাদের এই এম ডিভাইডেড বাই এখানে কত? 36, 36 তুমি 8 যোগ করো, তাহলে কিন্তু আসবে 44, এটা আসবে এটা। তারপরে কত আসবে এখানে? এরপরে তুমি যদি এন অফ তুমি যদি ওই যে আমাদের বিউটেন বের করো C4H10, তাহলে এটা কত আসবে দেখো, এখানে ভর হচ্ছে 15,000 মাইনাস এম, আর এরপরে কত এখানে হচ্ছে C4 মানে 48, আর এখানে 10 যোগ করলে 58, তাহলে এটা হচ্ছে এন এর ভ্যালু। তাহলে এদের প্রত্যেকের কিন্তু আমি এন জানি। তাহলে এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে এটাও বলে দিছে যে প্রোপেন আর বিউটেনের দহন তাপ যথাক্রমে এত এবং এত। তাহলে এক মোলকে দহন করলে কত তাপ তুমি পাবা সেটা দেওয়া আছে। তাহলে লিখবো আমরা এখানে এরকম যে তাহলে আলটিমেট প্রোপেন থেকে কত তাপ পাওয়া যাবে আর বিউটেন থেকে কত তাপ পাওয়া যাবে, সেটা যোগফলকে কিন্তু আবার এত তাপের সমান হতে হবে। পরে এখান থেকে আমি এম বের করে ফেলবো। প্রসেসটা কিন্তু আশা করি তুমি বুঝে গেছো, সিম্পল অঙ্ক। তাহলে এখন আমরা কি করবো, এখানে এই যে C3H8 এর থেকে তাহলে কি পরিমাণ তুমি তাপ পাবা দেখো, 1 মোল থেকে তাপ পেয়ে থাকো কত? C3H8 এর 2150, আর এটার মোল সংখ্যা কত দেওয়া আছে? এটার মোল সংখ্যা হচ্ছে m/44। আর অন্যদিকে তুমি তাহলে এখানে ওই যে C4H10 এখান থেকে তাহলে তুমি কি পরিমাণে তাপ পাবা? মোট 1 মোল থেকে তাপ পাওয়া হচ্ছে 2650। এগুলো মুখস্থ রাখা লাগবে না, ডাটাগুলো কোয়েশ্চনেই দেওয়া থাকবে। আর এটার মোল সংখ্যা কত? 15,000 মাইনাস এম ডিভাইডেড বাই হচ্ছে
58 ডিভাইডেড বাই কত 58। তাহলে এখন এই দুটো যে যোগফল এটা হচ্ছে মোট তাপ বের হবে, তাহলে মোট তাপকে কিন্তু এত হইতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং, চলো অন্য কালার দিয়ে একটু লিখি, সুতরাং তাহলে আমরা বলতে পারি যে এই যে তাপটা, দেখো এই যে তাপটা, এই যে তাপটা, এটারে তুমি যোগ করবা, কার সাথে যোগ করবা, এটার সাথে, এবং যোগফলটা কত বানাবা, দেখো যোগফলটা কত বানাবা, যোগ করবা এটাকে, যোগফলটাকে কত বানাবা, দেখো যোগফলটাকে এত বানাবা, ঠিক আছে। তাহলে এটা ডিলিট করে দিই, ওকে। তারপর তাহলে তুমি এখান থেকে সলভ করে ফেলতে পারবা। তাহলে এখান থেকে তুমি এম এর ভ্যালু বের করে ফেলতে পারবা না ক্যালকুলেশন করে, আমি আর করে দিচ্ছি না। এই জায়গা থেকে তুমি যদি এম এর ভ্যালু পেয়ে যাও, তোমাকে কিন্তু এটাই বের করতে বসে, এখানে কি বের করতে বসে, রাখা গ্যাস দুটোর পরিমাণ নির্ণয় করো। তো যদি তুমি এম পেয়ে যাও তার মানে হচ্ছে C3H8 এর ভর বের হয়ে যাবে, গ্রামে আসবে, তুমি পরে কেজিতে নিতে পারবা, পরে এখান থেকে তুমি বিউটেনের ভরও পেয়ে যাবা। সো এখান থেকে আমি আর এটা বের করে দিচ্ছি না, সো এই এমটা তুমি এখানে বের করে ফেলবা, এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। সো আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তারপর চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই, আসো। এই ম্যাথে দেখো আমাকে কি বলতেছে যে ঢাকা শহরে কিছু তিতাস গ্যাসে ঢাকা শহরে ব্যবহৃত, দেখো দুটো অঞ্চলের কথা বলছে এখানে, পয়েন্ট ধরা দিই, একটা হচ্ছে ঢাকা শহর, একটা হচ্ছে মুন্সিগঞ্জ। কারণ ঢাকা শহরে কি ব্যবহার করতেছি আমরা, তিতাস গ্যাস, যেখানে মূলত আসলে মিথেন আছে, ওকে। আর মুন্সিগঞ্জে কি ব্যবহার করতেছে, এলপিজি গ্যাস, যেখানে মূলত আসলে বিউটান আছে, ওকে। তারপর বলতেছে এই যে বিউটান মিথেন গ্যাস যেটা আছে তার প্রতি লিটার মূল্যের দাম দেওয়া আছে, আর অন্যদিকে এখানে যে এলপিজি গ্যাস যে বিউটান গ্যাস তার প্রতি লিটার মূল্যের দাম দেওয়া আছে, প্রতি লিটার মূল্যের দাম, ওকে। তারপরে বলতেছে যে তিতাস গ্যাস এবং এলপিজি গ্যাসের দহন তাপ গণনা করো, মানে এখান থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা গণনা করো, এবং গ্যাস দুটির মূল্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো। বেসিক্যালি আসলে কি বের করতে হবে জানো, তোমাকে বের করতে হবে আসলে কোনটা বেশি, মানে বলতে পারো যে কি, মানে ব্যবহার উপযোগী, বা কোনটা বেশি ব্যবহার করলে তুমি লাভ বেশি পাবা। তো তখন একটা জিনিস দেখো, এখানে সবাই তাপ উৎপন্ন করতেছে এবং সেটা কিলোজুল রেঞ্জে। তুমি বেসিক্যালি যেটা বের করো সেটা হচ্ছে 1 কিলোজুল তাপ উৎপন্ন করতে দুইটাতে খরচ কত পড়তেছে। মানে অনেকের কাছে দেখে মনে হইতে পারে যে ভাই এখানে তো লিটার মূল্যের দাম বেশি, এখানে তো লিটার মূল্যের দাম কম। অ্যাকচুয়ালি এখানে আসলে তুমি ভলিউম দিয়ে মেজার করলে হবে না, বা পার লিটারে মেজার করলে হবে না, কারণ এগুলোর মানে উদ্দেশ্যটা কি, জ্বালানি ব্যবহার করার, যে তুমি কতটুকু তাপ পাচ্ছ। তো তাপের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। এমন হতে পারে যে ওটার দাম কম বা এটার দাম বেশি, বাট কোনোটা থেকে যে কোনোটা থেকে 1 কিলো জুলে, মানে ধরো কথার কথা, এমন নিতে পারে এটার দাম বেশি, বাট দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় ব্যবহার করাটা লস। বাট এমন নিতে পারে এটার 1 কিলো জুল মানে তাপ পাইতে তুমি হচ্ছে খুব কম টাকাই লাগতেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, ব্যাপারটা হচ্ছে এখানে আয়তন হিসাব করা যাবে না, এখানে বেসিক্যালি দেখতে হবে যে দুইটা জ্বালানির জন্যই যে 1 কিলো জুল তোমার তাপ শক্তি উৎপন্ন করতে অ্যাকচুয়ালি আসলে কত টাকার জ্বালানি লাগতেছে, যেটাতে সাশ্রয়ী হবে সেটাই তোমার আনসার, ওকে। মানে বেসিক্যালি তোমাকে কী বের করতে হবে যে 1 কিলো জুল শক্তি উৎপন্ন করতে কোথায় খরচ কম হচ্ছে, উৎপন্ন করতে খরচ কোথায় কম হচ্ছে। বেসিক্যালি তোমাকে এই জিনিসটা বের করতে হবে, যেটা কম হচ্ছে সেটা ব্যবহার করাটাই হচ্ছে আমাদের জন্য উপযোগী বেশি, যেখানে খরচ কম হচ্ছে, ওকে। দেখো তো এখানে তাহলে আমরা কীভাবে বের করবো, আরেকটা কী বের করতে পারি আমরা এখানে, দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, প্রত্যেকের বন্ধন শক্তি, কার্বন কার্বন বন্ধন শক্তি, তারপর কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি, কেমন। আচ্ছা, দহন বিক্রিয়াতে তোমরা নিশ্চয়ই সবাই জানো অক্সিজেনের সাথে রিয়াকশন ঘটে। তোমাকে যদি আমি রিয়াকশনটা একটু দেখানোর চেষ্টা করি, ধরো ফার্স্ট অফ অল আমি যদি আগে CH4টা তোমাকে একটু দেখাই যে CH4 অ্যাকচুয়ালি কী হয়। এটা কার কথা বলছে, ঢাকা শহরের কথা, ঢাকা শহরে CH4 ইউজ করছে, রাইট, ঢাকা শহরে। দেখো তো CH4 যখন দহন হয় তখন দেখো কী হয়, ধরো CH4-এর মধ্যে যদি আমি বন্ড ওয়াইজ লিখতে, আগে আসলে বিক্রিয়া লিখি, CH4 তুমি এখানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবা, বিক্রিয়া করানোর পর এখান থেকে কী পাবা, আমি জানি হাইড্রোকার্বনের দহন করা হইলে কী উৎপন্ন হয় বলো তো, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। তাহলে এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, এই জায়গায় তৈরি হবে তোমার কাছে পানি। ডেফিনেটলি সমতা করতে হবে। এখানে আছে একটা কার্বন 4টা হাইড্রোজেন আছে, তাহলে 2 দিবা এখানে। তারপর দেখো 2টা অক্সিজেন 4টা অক্সিজেন আছে, তাহলে এখানে 2 দিবা, দেখো সমতা হয়ে গেছে। এবার যদি তুমি একটু করে এটাকে বন্ড আকারে লিখতে চাও, কেন বন্ড আকারে লিখতে হবে, কারণ হলো এখানে তুমি যে ওই যে দহন শক্তিটা বের করবা ডেল্টা এইচ, এই যে এখান থেকে এই বিক্রিয়ায় কত তাপ উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়ায় কত তাপ উৎপন্ন হয়েছে দহন বিক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা কি বলি, ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করি না। আর এই ডেল্টা এইচটাকে তোমরা নিশ্চয়ই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়ে আসছো তাপ রসায়নে, যে ডেল্টা এইচকে কীভাবে বের করতে হয়, ওই যে আমাদের এখানে বন্ধনের যে ভাঙা করার যে ডিফারেন্স আছে না, বা শক্তির ভ্যালুর ডিফারেন্স, সেটা দিয়ে আসলে বের করা যায়। বেসিক্যালি ডেল্টা এইচ ইকুয়াল টু হয়ে থাকে সামেশন অফ বন্ধন ভাঙন
মাইনাস সামেশন অফ বন্ধন গঠন। তো চলো এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে যদি বন্ধন ওয়াইজ লিখতে চাইতাম, তাহলে এখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধন আছে, কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের বন্ধন আছে। অন্যদিকে আমরা সবাই জানি অক্সিজেনগুলা অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড আকারে থাকে। আর এখানে তাহলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কীরকম? এখানে কার্বন থাকে, এগুলো তোমরা মোলের পর্যায়ে ধর্মীয় স্ট্রাকচারগুলো অনেক পরে আসছো, রাইট? ওকে। আর এখানে 2 মোল পানি, তাহলে 2 মোল, এখানে অক্সিজেন, এর সাথে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এরকম হচ্ছে তোমার আমাদের কী তৈরি হয়েছে এই বন্ধন, মানে আমরা বন্ড ওয়াইজ দেখাইছি। এখন আমাকে বেসিক্যালি কী বের করতে হবে যে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। পরে এটা তো মোলের হিসাবে আসবে, পরে দেখতে হবে যে 1 কিলো জুলে কত টাকা আসলে খরচ হয়েছে। সো চলো জিনিসটা আমরা দেখবো। আসো দেখো, তাহলে আমি যদি একটু করে এখানে একটা নতুন পেজ অ্যাড করি, তাহলে এখানে আমরা বলতে পারি যে দহন তাপ ইকুয়াল টু হয়ে থাকে, দহন তাপ ইকুয়াল টু হয়ে থাকে, দহন তাপ, এটাকে তো আমরা ডেল্টা এইচ দিয়ে লিখি। আর এটাকে আমি বলতে পারি সামেশন অফ বন্ধন ভাঙন, সামেশন অফ বন্ধন ভাঙন। ভাই কিছুই বুঝতেছি না, দেখাচ্ছি, আমি তখন বোঝানো শুরু করে নেই তোমাকে ভালো করে। সামেশন অফ বন্ধন গঠন। দেখো এইবার ভাই এটা বলতে কি বোঝানো হচ্ছে, চলো দেখে আসো। দেখো তো এখানে কোন কোন বন্ধন ভাঙতেছে। এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে 4টা বন্ধন আছে, তাহলে 4টাই কিন্তু ভেঙে গেছে। আবার অক্সিজেন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, ওই বন্ডটাও কিন্তু ভেঙে গেছে। কি বন্ধন গঠিত হয়েছে? কার্বন অক্সিজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, আর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে। তাহলে কী হয়েছে দেখো তো, আমি এখানে বলতে পারি যে আমার কাছে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে। 4টা কি ভাঙছে? কার্বন হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, প্লাস আর কি বন্ধন ভাঙছে? 2টা অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে, 2টা অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে। তাহলে এগুলো হচ্ছে বন্ধন ভাঙন। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বন্ধন ভাঙন। মাইনাস বন্ধন গঠন। কী কী বন্ধন গঠিত হয়েছে দেখো তো, কী কী বন্ধন গঠিত হয়েছে দেখো। কার্বন অক্সিজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, বাট কয়টা বন্ধন গঠিত হয়েছে? এখানে একটা, এখানে একটা, তাহলে 2টা কার্বন অক্সিজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে এরকম। প্লাস দেখো অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠিত হয়েছে, এরকম কয়টা গঠিত হয়েছে? 2টা গঠিত হয়েছে। ওকে। আচ্ছা, অনেকে মনে করতে পারো যে ভাই এখানে তো আসলে অ্যাকচুয়ালি অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড আছে, তাহলে এখানে তো অ্যাকচুয়ালি আসলে 4টা বন্ধন ভাঙছে, মানে একটা অণুতে 2টা বন্ধন ভাঙছে, তারপর হচ্ছে আবার 2 অণু আছে, তাহলে 4টা বন্ধন ভাঙছে। দেখো এখানে কাহিনী যেটা হয় যে তোমার এখানে আমরা 4টা কেন কনসিডার করবো না, 2টা কেন কনসিডার করবো? দেখো কোয়েশ্চনে এইটার ভ্যালুই দেওয়া আছে, কোয়েশ্চনে কিন্তু অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড দেওয়া নেই, কোয়েশ্চনে কিন্তু অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ডের এনার্জি দেওয়া নেই, কোয়েশ্চনে দেওয়া আছে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের। তাহলে আমাকে পুরোটাকে মিলে একটা ইউনিট ধরতে হবে, যেখানে তাহলে এই ইউনিট এরকম ইউনিট আছে কয়টা? 2টা। তাই এখানে আমি পুরোটাকে কনসিডার করছি, 4 ধরে নিই, ওই জন্য আমি 2 দ্বিগুণ করছি। আশা করি বুঝতে পারছো। এবার জাস্ট আমি ভ্যালু বসাবো, ভ্যালু বসায় আনসার বের করবো। দেখো ভ্যালু যদি বসাতে চাই, দেখো এখানে কত আসবে, এখানে আসবে 4। কার্বন হাইড্রোজেন কত? কার্বন হাইড্রোজেন হচ্ছে 431.5, 431.5 প্লাস 2 গুণন অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত? দেখো অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড হচ্ছে এখানে 498, তাহলে এখানে আছে 498 মাইনাস 2 গুণন কার্বন অক্সিজেন কত? কার্বন অক্সিজেন হচ্ছে তোমার 724 প্লাস 2 গুণন অক্সিজেন হাইড্রোজেন কত? 463। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী বের হয়ে আসবে বলো তো? এখান থেকে আমাদের ডেল্টা এইচটা বের হয়ে আসবে, এখান থেকে আমাদের ডেল্টা এইচ বের হয়ে আসবে। যদি আমি দেখাতে চাই ডেল্টা এইচটা, দেখো এখানে কত আসবে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে এখানে আমাদের 4 গুণন 431.5 প্লাস 2 গুণন 498 মাইনাস 2 গুণন 724 মাইনাস 2 গুণন 463, তো এখানে চলে আসছে 348। এটা চলে আসছে কত? 348। 348 আসার কথা না? একটা সেকেন্ড, এখানে 348 আসার কথা না? এখানে ধরো এই একটা ভুল করছি, তো একটা ভুল করছি। এখানে কোথায় ভুল করছি জানো? এই যে দেখো অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে কয়টা? একটা ইউনিটে, এই একটা অণুতে। এখানে তো অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে 2টা বন্ধন আছে, আবার এরকম ইউনিট আছে 2টা। তাহলে এখানে কী করতে হবে? অ্যাকচুয়ালি এখানে আরেকটা 2 দ্বিগুণ করতে হবে, এখানে আরেকটা 2 দ্বিগুণ করতে হবে। মানে কথাটা বুঝতে পারছো? এখানে আমি ভুলটা করছি, খেয়াল করি নেই ভাই, সরি। এখানে আরেকটা ভুল করছি। দেখো আমি তোমাকে বুঝাই বলি, এখানে টোটাল কয়টা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে? অক্সিজেন হাইড্রোজেন একটা অণুতে 2টা বন্ধন গঠিত হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখন এরকম আছে 2 জন, তাহলে এখানে 2 গুণন 2 গুণন করতে হবে। বাট এইটাতে এই যোগটাতে কয়টাও কার্বন অক্সিজেন বন্ধন গঠিত হয়েছে? 2টা, তাই শুধু আমি এখানে 2 দ্বিগুণ করলে হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হবে 4, এটা হবে 4। এবার যোগ করে দেখো তো কত আসে, এটা হবে 4। মানে এটা তো মাইনাস আসা উচিত, আমি জানি যতটুকু। দেখি মাইনাস আসে কিনা এবার। হ্যাঁ, এবার মাইনাস চলে আসছে। তাহলে এখানে আসছে কত? মাইনাস 578, কারণ দহন তাপ হচ্ছে এটা তাপ উৎপাদী, তো এখানে মাইনাস আসবে স্বাভাবিক পার মোল।
তাহলে এই মাইনাস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? নেগেটিভ দ্বারা, এই এখানে নেগেটিভ যেটা আছে সেটা দ্বারা বোঝাচ্ছে আসলে তাপ উৎপন্ন হচ্ছে। সো এটাতে প্যারা খাওয়ার কোনো কারণ নেই, তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা দেখতে হবে এখন, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে দেখো কোয়েশ্চনে কি দিছে, এখানে কোয়েশ্চনে বলতেছে যে প্রতি লিটারের মূল্য দেওয়া আছে তোমার কাছে কতটুকু? আমাদের 35.60 টাকা। এখন দেখো এখানে কি বেরিয়েছে যে এত কিলোজুল পার মোল। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে এখানে আমরা 1 মোল মানে আসলে কত মোলের সাথে আয়তনের সম্পর্কটা কি? যদি আমি এসটিবি কন্ডিশন চিন্তা করি, খেয়াল করে দেখো, যদি আমি একটা তো আমাকে রেফারেন্স লাগবে, আমি যদি এসটিবি কন্ডিশন চিন্তা করি, এসটিবি কন্ডিশন আমি n ইকুয়াল টু কি লিখতে পারি যে এসটিবিতে আয়তন লিটার এককে বাই 22.4। তো তুমি যদি এখানে n এর জায়গায় 1 মোল বসাও, যে পার মোল, n এর জায়গায় যদি 1 মোল বসাও, তাহলে অ্যাকচুয়ালি এসটিবিতে আয়তন কত চলে আসবে এখানে? এটা চলে আসবে 22.4 লিটার। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম যে এখানে তুমি দুইজনের জন্য এসটিবি কন্ডিশন চিন্তা করো, মানে কার জন্য? ঢাকা শহরের জন্য, মুন্সিগঞ্জের জন্য। কারণ এখানে তোমাকে কি বের করতে হবে? তুমি তো বের করছো এখানে 1 মোলে কত কিলোজুল শক্তি উৎপন্ন হয়েছে, বা তোমাকে তো বের করতে হবে যে 1 লিটার খরচ করা হইলে কি পরিমাণ, ওই যে লিটারের সাথে সম্পর্ক আনতে হবে, মোলের সাথে সম্পর্ক আনার লাভ নাই। তো মোল থেকে লিটারে কীভাবে নিতে পারি? আমাকে এসটিবি কন্ডিশন চিন্তা করতে হবে। আমি যদি 1 মোল চিন্তা করি তাহলে 1 মোল ইকুয়াল টু 22.4 লিটার। তার মানে আমি এটা বলতে পারি যে 22.4 লিটারকে যদি আমি দহন করি তাহলে হচ্ছে মানে 1 মোল হচ্ছে আসলে 22.4 লিটার হয়ে থাকে। জিনিসটা বুঝো, এই যে 1 মোলে অ্যাকচুয়ালি আয়তন কত হয়ে থাকে? এসটিবিতে গ্যাসের আয়তন 22.4 লিটার হয়ে থাকে। তাহলে আমি বলতে পারি যে 22.4 লিটার গ্যাসকে যদি আমরা দহন করি তাহলে অ্যাকচুয়ালি আমার তাপ উৎপন্ন হবে এত কিলোজুল। আবার যদি আমি 1 লিটারকে দহন করি তাহলে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে সেটা আমি কিন্তু পেয়ে যাবো। আর ওই 1 লিটারের দাম কিন্তু তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে করে আমরা বের করবো। দেখো তাহলে আমরা এখানে বলতে পারি এরকম, দেখো আমরা তাহলে এখানে এইভাবে বলবো যে তোমার 22.4 লিটার, এই যে এটা কোন গ্যাস ছিল? এটা ছিল আমার কাছে এখানে CH4। 22.4 লিটার CH4 গ্যাস দহনে উৎপন্ন তাপ এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 500, মাইনাস সহ লেখা লাগবে না কারণ তুমি তো তাপ উৎপন্ন এটা লিখেই দিছো, মাইনাস দ্বারা বোঝাচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে সেটা, মাইনাস 578 কিলো জুল। তাহলে তোমার 1 লিটারে CH4 গ্যাস দহনে উৎপন্ন তাপ কত দেখো, সেটা হবে তাহলে তোমার এখানে 578কে তাহলে তুমি 22.4 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এত কিলো জুল। তাহলে দেখো এখানে কত আসবে? 578কে জাস্ট 22.4 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 25.8 কিলো জুল। তাহলে এবার একটু লক্ষ্য করে দেখো, এই যে 1 লিটারের দাম কিন্তু তোমাকে দেওয়া আছে, এই যে 1 লিটার যে CH4, 1 লিটার যে CH4 তার দাম কত? 35.60 টাকা। তার মানে আমি বলতে পারি যে এত কিলোজুল তাপ পাওয়ার জন্য তোমাকে কত টাকা খরচ করতে হবে? মানে এত কিলোজুল বেসিক্যালি তুমি কি পাও যে 1 লিটার, এটার দাম হচ্ছে কত টাকা? এটার দাম হচ্ছে দেওয়া আছে কত? 35.60 টাকা। এটার দাম হলো 35.60 টাকা। তাহলে আমি এভাবে বলতে পারি যে এত কিলোজুল তাপ পাওয়ার জন্য আমার খরচ হয় এত টাকা। তাহলে 1 কিলোজুল তাপ পাওয়ার জন্য আমার কত টাকা খরচ হবে? তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে আমি যদি মিথেনের জন্য, আমরা তাহলে এইভাবে বলতে পারি যে আমার 25.8 কিলোজুল। দেখবে প্রথমটা একটু কঠিন লাগতেছে, পরেরটা দেখবে ইজি হয়ে গেছে। তাপ পেতে খরচ হয় 35.60 টাকা, রাইট? 60 টাকা। তাহলে 1 কিলোজুল তাপ পেতে খরচ হবে কত টাকা? 35.60কে তুমি তাহলে এখানে 25.8 দিয়ে ভাগ করে দিবা, এত টাকা। তাহলে দেখো এই জিনিসটা এখানে কত চলে আসে, তাহলে তোমার কাছে এখানে আনসার তখন চলে আসবে। দেখো এটা কত আছে এখানে, এটা আসবে 35.60 ডিভাইডেড বাই হচ্ছে 25.8, তাহলে চলে আসছে 1.379 টাকা। 1.379 টাকা। তার মানে এই 1 কিলোজুল তুমি তাপ পাইতে তোমার এত টাকা খরচ করতে হবে। সেমভাবে তুমি কি করবা? আমি তো মিথেন গ্যাসটা বের করে দিয়েছি, সেমভাবে তুমি বিউটানটাও চলে বের করতে পারো। কীভাবে চলো দেখাই। বিউটান কিন্তু আমি দহনই করবো না, তাহলে বিউটানের রিয়াকশনটা কীরকম হবে? বিউটানের জন্য দেখো, বিউটানের জন্য তাহলে রিয়াকশনটা কীরকম হবে? সিম্পল। এখন দেখবা এটা ফাস্ট হয়ে গেছে ক্যালকুলেশন আমাদের এখন। বিউটান হচ্ছে C4H10, আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো। আমরা জানি হাইড্রোকার্বনের দহনে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর এখানে পানি তৈরি হবে। তাহলে এখানে কার্বন আছে 4টা, তাহলে এখানে 4 দিবা। দেখো হাইড্রোজেন আছে 10টা, তাহলে এখানে 5 দিবা। দেখো এখানে 8টা অক্সিজেন, তারপর এখানে আছে কত? 13টা হয়ে গেছে। তাহলে এখানে কী দিতে হবে? 13/2 দিতে হবে, কারণ 13টা অক্সিজেন করা লাগবে। ঠিক আছে, 13 ভাগের কত দেওয়া লাগবে? 2 দেওয়া লাগবে।
ওকে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো, এইবার তুমি যদি এটাকে বন্ড ওয়াইজ লিখতা, তাহলে বন্ডে ভেঙে লিখো। তুমি এখানে দেখো বন্ড ওয়াইজ যদি ভেঙে লিখো, তো CH4 এর স্ট্রাকচার কীরকম? আমি তো বললাম এই ম্যাথগুলো নর্মালি আমি এইচএসসিতে কখনো আসতে দেখি নাই, বাট তোমাদের বইতে আছে। সো বইতে আছে বলে যেহেতু ফুল সিলেবাস, তাহলে কোনো কিছুরই ভরসা নাই, তাই অঙ্কগুলো তোমায় করে দেওয়া। নর্মালি এগুলো এডমিশনে আসতে পারে, এডমিশনে আসলে আসে না এত বড় ম্যাথ, বাট এইচএসসিতে এগুলো আসে না। তারপরও যেহেতু বইতে আছে তাই করে দেওয়া, কেমন? আচ্ছা, এখানে দেখো এখন এরপরে তুমি কি করতেছো, এখানে অ্যাকচুয়ালি 13/2 এই যে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এখান থেকে পাচ্ছ হচ্ছে 4টা অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, তারপর পাবা হচ্ছে এখানে 5টা অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এখানে বন্ধন। ওকে, তাহলে এবার যে আমি সামেশন অফ এইচ বের সামেশন ডেল্টা এইচটা বের করবো। ডেল্টা এইচটা মানে কত? সামেশন অফ বন্ধন ভাঙন। আমি আর লিখতেছি না এটা, দেখো তো বন্ধন ভাঙন এখানে কি কি বন্ধন ভাঙছে এটা তো লক্ষ্য করে একটু করে। এখানে কার্বন কার্বন বন্ধন ভাঙছে কয়টা? কার্বন কার্বন বন্ধন কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে এখানে 3টা কার্বন কার্বন বন্ধন ভাঙছে, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে। তাহলে দেখো এই যৌগটার মধ্যে কয় টাইপের বন্ধন ভাঙছে? 3টা কার্বন কার্বন বন্ধন ভাঙছে, 10টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে। একই সাথে এখানে 13/2টা অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙছে। তাহলে এইটার মধ্যে তাহলে আমাদের বাম পাশে কয়টা বন্ধন ভেঙে ফেলছে সেটা আমরা দেখছি। এবার আসো বিয়োগ করব। বন্ধন গঠন, কয়টা বন্ধন গঠিত হয়েছে দেখো তো এখানে। এখানে কার্বন অক্সিজেন বন্ধন আছে কয়টা? একটা ইউনিটে 2টা, বাট এখানে আছে 4 জন আবার, তাহলে 4 গুণন 2টা কার্বন অক্সিজেন বন্ধন। আচ্ছা, প্লাস এখানে দেখো ফার্স্টটাকে 5 আছে, পরে পরে কী হবে দেখো 2টা এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ভাঙছে এখানে, তাহলে এটাতে আমরা এখানে গুণ করে দিব। হোপফুলি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন কি করতে হবে তোমার? এখানে জাস্ট তুমি এখন ভ্যালু বসাবা, ভ্যালু বসালে দেখবা তোমার আনসার চলে আসতেছে এখানে। ওকে, সো চলো দেখি আসো ভ্যালুগুলো বসাই। এখানে যদি আমরা বসাতে চাই, ফার্স্ট অফ অল কার্বন কার্বন দেওয়া আছে না এখানে, কার্বন কার্বন করে দেওয়া 344। তাহলে এখানে 3 গুণন 344 প্লাস 10 গুণন কার্বন হাইড্রোজেন কত? কার্বন হাইড্রোজেন দেওয়া আছে এখানে 431.5, 431.5 প্লাস 13/2 অক্সিজেন 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 কত এখানে? এটা দেওয়া হচ্ছে 498 শেষ এটা। তারপর মাইনাস 8 হয়ে যাবে এটা। তারপর কার্বন অক্সিজেন করে দেওয়া, কার্বন অক্সিজেন দেওয়া হচ্ছে 724 আর 5 দিয়ে 10 হয়ে যাবে এটা। আর অক্সিজেন হাইড্রোজেন দেওয়া কত? অক্সিজেন হাইড্রোজেন দেওয়া হইলো তোমার 463 ফোর্স। মানে এগুলো জাস্ট ভ্যালু বসাইতে হবে, ম্যাথটা সোজা বাট একটু বড় আর কি, জাস্ট ভ্যালু বসাইতে হবে তোমাকে। এখন তুমি কি করবে? এখানে এই যে ডেল্টা এইচটা বের করে ফেলো। এখন তুমি এখানে এই যে ডেল্টা এইচ এটা আসলে কত আসছে এটা বের করে ফেলো। দেখো এটা কত আসবে এখানে, নিজেরাও ক্যালকুলেশন করবা, আমার ভুল হইতে পারে ক্যালকুলেশন। 431.5 প্লাস 6.5 হয়ে যাবে এটা, গুণন 498 মাইনাস 8 গুণন 724 মাইনাস 10 গুণন 463। তাহলে এটা চলে আসছে আমার কাছে মাইনাস 1838। মাইনাস কত? মাইনাস আসছে 1838 কিলোজুল চলে আসছে। তাহলে কিলোজুল পার মোল। কারণ আমরা সবাই জানি, একটু আগে দেখে আসছি 1 মোল মানে কত লিটার, কারণ এখানে লিটার সাথে সম্পর্ক আমার। 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমি বলতে পারবো যে 22.4 লিটার বিউটানকে দহন করা হলে তাপ উৎপন্ন হচ্ছে এত কিলোজুল। তাহলে আমরা বলতে পারবো যে 22.4 লিটার বিউটেন দহনে তাপ উৎপন্ন হয়। কতটুকু তাপ উৎপন্ন হয়? 1838 কিলোজুল। তাহলে 1 লিটার তুমি যদি বিউটেনকে নাও দহনে তাপ উৎপন্ন হবে কত দেখো। তাহলে এখানে আসবে তোমার তখন 1838কে তোমার, তাহলে এখানে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 22.4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত কিলোজুল। তাহলে এইখান থেকে তুমি তোমার আনসার পেয়ে যাবা। তাহলে দেখো এটা কত আসে এখানে, এটা আসবে ডিভাইডেড বাই 22.4, তাহলে এটা আসছে 82.05 কিলোজুল। এর মানে তাহলে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো এই যে 1 লিটারের মূল্য কত ছিল? বিউটানের মূল্য ছিল কিন্তু 95.25 টাকা। তাহলে এটা ছিল 95.25 টাকা। তার মানে এত কিলোজুল শক্তি পাওয়ার জন্য তোমার টাকা খরচ করতে হচ্ছে এত টাকা। তাহলে তোমাকে দেখতে হবে 1 কিলোজুল শক্তি পাওয়ার জন্য কত টাকা খরচ করতে হয়। তাহলে এখন আমাকে দেখাইতে লিখবো এখানে আমরা 82.05 কিলোজুল শক্তি পেতে খরচ হচ্ছে 95.25
25 টাকা। তাহলে 1 কিলো জুল শক্তি পেতে খরচ হবে কত? এই যে 95.25টাকে তুমি তাহলে এখানে আমাদের কত দিয়ে ভাগ করবা? 82.05 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এত টাকা। তাহলে দেখো এটা কত চলে আসে এখানে, এটা 95.25 ডিভাইডেড বাই হচ্ছে 82.05, তাহলে এটা চলে আসবে 1.16 টাকা। তাহলে এটা চলে আসছে কত? 1.16 টাকা। তাহলে এইটা এখন দেখো, এখন এটা আনসার কী হবে? এখন আমাকে কোয়েশ্চন করছে কি, কোয়েশ্চন বলতেছে কোনটা বেশি সাশ্রয়ী। দেখো যেটা ঢাকাতে ইউজ করছে সেটাতে কিন্তু আমাদের এই যে 1 কিলো জুল উৎপন্ন করতে টাকা লাগছে বেশি। দেখো এটা কিন্তু 1 কিলো জুল শক্তি পাইতে টাকা লাগতেছে এখানে 1.379, আর এইটাতে যেটা মুন্সিগঞ্জে ব্যবহার করা হয়েছে সেটাতে কিন্তু 1 কিলো জুল এনার্জি পাইতে কম টাকা লাগতেছে। খেয়াল করে দেখছো? যদিও এটার পার লিটারের দাম বেশি ছিল, বাট এখানে তুমি তো এনার্জি দরকার, তো 1 কিলো জুলেই তুমি এখানে কম টাকা দিয়ে পারতেছো। তার মানে আমি কি বলবো কোনটা বেশি সাশ্রয়ী? মুন্সিগঞ্জে যেটা ব্যবহার করতেছে অর্থাৎ এলপিজি গ্যাসটা হচ্ছে আমার বেশি পরিমাণে সাশ্রয়ী। আর এখানে আরেকটা জিনিস বের করতে বলছিল দহনতাপ, প্রত্যেকের আমি দহনতাপ বের করে দিয়েছি এখানে অলরেডি। যেমন দেখো প্রথমটার দহনতাপ কোথায় বের করছি আমরা, এই যে প্রথমটার দহনতাপ ছিল আমাদের এত, এটা একটা আনসার হবে কেমন, আর আরেকটা আনসার কোনটা হবে? আরেকটা আনসার হচ্ছে আমাদের এটা আরেকটা আনসার হবে, ঠিক আছে? তো দুইটা আনসার আমরা বের করছি। আর একই সাথে আমরা বলবো যে যেহেতু এখানে এই যে যেহেতু এলপিজি গ্যাস হতে 1 কিলো জুল তাপ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, তাই এলপিজি অধিকতর গ্রহণযোগ্য, এটা ব্যবহার করাটা লাভজনক আর কি, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। সেইটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে এই ছিল হচ্ছে আমার মোটামুটি গ্যাস সিলিন্ডার নিয়ে আলোচনা। আর মনে নাই? হ্যাঁ, আর নাই। এখন আসলে আমরা আলোচনা করবো একটু করে। আমরা আজকে হয়তো গতিবেগের সবগুলো ম্যাথ করতে পারবো না, বাট দেখি কতটুকু করা যায়, কারণ লেকচার তো বেশি বড়ও করা যাবে না। দেখো আণবিক বেগের বন্টন এটা বলতে কি বোঝায়? ধরো তুমি যদি এখানে একটা পাত্র নাও, তো এখানে তো অসংখ্য গ্যাসের কণা থাকবে, পাত্র যদি নাও তাহলে এখানে দেখবে অসংখ্য গ্যাসের কণা থাকবে। বাট প্রবলেমটা হইলো বা কোয়েশ্চনটা হইলো যে ভাই সবগুলা গ্যাসের কণার কি গতিবেগ সমান হয়ে থাকে? না, কোনোটা গ্যাসের কণার বেগ দেখা যাবে বেশি, কোনো গ্যাসের কণার বেগ দেখা যাবে কম। তো এই কণাগুলোর যে গতিবেগের যে একটা গ্রাফ, এটাকে আমরা বলতে পারি আণবিক বেগের বন্টন। মানে কীরকম হয়? বিজ্ঞানী ম্যাক্সওয়েল দেখতে পাইছেন যে তিনি যদি গ্রাফটা অঙ্কন করেন কীরকম গ্রাফ হয় আমি তোমাকে দেখাই। দেখো কীরকম গ্রাফ হয়ে থাকে, খেয়াল করো। তিনি কি করছেন, ওয়াই অক্ষের দিকে এই যে কণার সংখ্যা বসাইছেন। তিনি কি করছে এখানে আমি বলি তোমারে, এই ওয়াই অক্ষের দিকে কণার সংখ্যা বসাইছে, কণার সংখ্যা, আর এক্স অক্ষের দিকে ব্যাগ বসাইছেন, ওকে। তিনি কি অ্যানালাইসিস করার চেষ্টা করছেন আমি তোমাকে বলি। একটা পাত্রে ধরো আমি অসংখ্য গ্যাসের কণাকে নিলাম, সবার ব্যাগ কিন্তু সমান হবে না। তো তিনি কিছু সংখ্যক কণার ব্যাগ কত সেটা দেখছেন, দেখা গেছে গ্রাফটা এরকম আসছে। গ্রাফটা এরকম আসছে, একটা বেল শেপ গ্রাফ আসছে, দেখা গেছে গ্রাফটা এরকম আসছে। এই গ্রাফের ইম্পর্টেন্সটাকে আমি তোমাকে একটু করে চলো বলি। দেখো সেটা হইলো, তুমি যদি একটু করে লক্ষ্য করে দেখো এই জায়গাটাতে, কোন জায়গাটাতে? এই জায়গাটা যেহেতু এক্স অক্ষের একদম বাম দিকে, তাহলে এই জায়গায় ব্যাগের মান কিন্তু একদমই কম, আবার দেখো এটা ওয়াই অক্ষের নিচের দিকে, তাহলে এই জায়গায় কণার সংখ্যাও একদমই কম, যেটা আছে এটাও আসলে একদমই কম। তুমি যদি একদম ডান দিকে চলে যাও তাহলে তুমি দেখবা এই এক্স অক্ষের ডান দিকে যাওয়া মানে কি, ব্যাগের মান একটু বেশি, তাহলে এই জায়গায় ব্যাগের মান অনেক বেশি, বাট একটু তুমি যদি খেয়াল করো ওয়াই অক্ষের দিকে নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কণার সংখ্যাটা কমই, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি কম, কণার সংখ্যাটা এখানে কম। আচ্ছা, এবার তুমি যদি একটু করে এইদিকে তাকাও, দেখবা এই জায়গায় কণার সংখ্যা সর্বাধিক, এই জায়গায় কণার সংখ্যা সর্বাধিক, এই জায়গায় কি আছে বলতো, কণার সংখ্যাটা সর্বাধিক। আর এই জায়গায় মানে একদম পিক পয়েন্টে আমি তাহলে এইটাকে যদি একটু নিচে একটা দাগ টানি, ভালো করে বুঝো, নিচে একটা দাগ টানলাম আমরা, একটু ভালো করে বুঝি আসো। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এটাতে একটা ব্যাগ বোঝাচ্ছে, তাই না? কারণ এক্স অক্ষে আমরা কিন্তু ব্যাগকে দেখাচ্ছি, তাহলে আমি বলতে পারি এই যে ব্যাগের ভ্যালুটা, আমাদের যে কণাগুলো আছে ম্যাক্সিমাম কণার ব্যাগ হচ্ছে এটা, বা সর্বাধিক কণার ব্যাগ হচ্ছে এটা। বেশি সংখ্যক দেখো
খুব কম সংখ্যক কণা থাকে যাদের ব্যাগ একদমই অল্প, আবার খুব কম সংখ্যক কণা থাকে যাদের ব্যাগ খুবই বেশি। দেখা যায় ম্যাক্সিমাম কণার একটা পার্টিকুলার ব্যাগ থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, সর্বাধিক সম্ভাব্য ব্যাগ। তাহলে এই যে ব্যাগটা তুমি দেখতেছো এখানে যেটা ছেদ করে, যে যেটা আছে এটা হচ্ছে কি, এই ব্যাগটা, এটাকে আমরা বলি সিএমপি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এমপি দিয়ে কী বোঝানো হচ্ছে বলো তো, মোস্ট প্রবাবল ভেলোসিটি, মানে আমি তোমাকে বলি সর্বাধিক সম্ভাব্য ব্যাগ যেটা আছে, সর্বাধিক সম্ভাব্য ব্যাগ, সর্বাধিক সম্ভাব্য ব্যাগ, এটাকে আমরা সিএমপি দিয়ে প্রকাশ করি। সিএমপি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, কেমন, সিএমপি দিয়ে আমরা প্রকাশ করে থাকি, মোস্ট প্রবাবল। তো এটা এখানে বোঝা যাচ্ছে যে সর্বাধিক কণা যেগুলো আছে তাদের যে ব্যাগটা থাকে, বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি আমাদের সিএমপি বা সর্বাধিক সম্ভাব্য ব্যাগ। এটাই লিখতেছে দেখো যে আণবিক ব্যাগের বর্ণনে কি বলা হচ্ছে, যে খুব অল্প সংখ্যক কণার সর্বাধিক ব্যাগ থাকবে, আবার খুব অল্প সংখ্যক কণার সর্বনিম্ন ব্যাগ থাকবে। অধিক সংখ্যক কণার কি হবে, একটা নির্দিষ্ট পর্যায়ের ব্যাগ থাকে, নির্দিষ্ট পর্যায়ের ব্যাগ থাকে, এটাকে আণবিক ব্যাগের বন্টন বলে। মানে দেখবা তুমি যে ধরো এই যে ম্যাক্সিমাম কণাগুলার ব্যাগ এত ভ্যালু থেকে এত ভ্যালুর মধ্যে ভেরি করতেছে, মানে এই ভ্যালুর মধ্যে ভেরি করতেছে ব্যাগগুলো, বেশিরভাগ কণার ব্যাগ। আর সবচেয়ে বেশি কণার যে ব্যাগটা থাকবে সেটাকে আমরা বলবো সিএমপি বা সর্বাধিক সম্ভাব্য ব্যাগ আমরা বলবো। ওকে, আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপর চলো আমরা তাহলে এইটাকে আরেকটু অ্যানালাইসিস করি, গ্রাফটাকে, কেমন দেখাই তোমাকে। আসো, টেম্পারেচারের সাথে এটা সম্পর্ক কীরকম চলো একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা আমরা যদি একটু করে দেখানোর চেষ্টা করি, ধরো আমি ওয়াই অক্ষ দিলাম আর এখানে আমি এক্স অক্ষ দিলাম। ওকে, একটু যারা তোমরা ম্যাথে ইন্টিগ্রেশন পড়ে আসছো, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কোনো কার্ভ দ্বারা, যে ধরো দখলকৃত আয়তন যেটা থাকে বা ক্ষেত্রফল যেটা থাকে, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ধরো মানে কি এরিয়াটা। এখানে ব্যাপারটা যেটা হয়, এই আণবিক ব্যাগের বন্টনে তোমার হচ্ছে এই কণার সংখ্যার সাথে যে ব্যাগের যে গ্রাফটা আছে, এটা দ্বারা যে তোমার মোট যে আবদ্ধ ক্ষেত্রফল, এটা আসলে কণার সংখ্যা নির্দেশ করে। এটা আসলে কি নির্দেশ করে, কণার সংখ্যা নির্দেশ করে থাকে। ওকে, তো তুমি চাইলে ওয়াই অক্ষ আর এক্স অক্ষভাবে চিন্তা করতে পারো, যে তুমি যখন এখানে লিখো যে কোনো একটা ফাংশন থেকে যখন প্রকাশ করো যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, সো আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারো, এই যে ইন্টিগ্রেশন অফ এফ, মানে ওরকম করা যায় আর কি। ওটাতে আমরা যাচ্ছি না জিনিসটা ঝামেলাতে, বাট আমরা এতটুকু মনে রাখবো, এখানে এরকম একটা লাইন মনে রাখবো যে আণবিক ব্যাগের বন্টনে তোমার এই যে কার্ভ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল মোট কণার সংখ্যা নির্দেশ করে, মোট কণার সংখ্যা নির্দেশ। মানে আমরা অত ইন্ডিকেশনে ঢুকতেছি না, আমরা জাস্ট হালকাটি জেনে রাখতেছি। সেটা কি, সেটা হচ্ছে তোমার কাছে এখানে এই আণবিক ব্যাগের বন্টনে যে কার্ভ আছে, মানে ধরো তুমি যদি এই যে কার্ভটার তুমি যদি পুরো এরিয়াটা বের করো, তাহলে বেসিক্যালি তোমার এখানে কণার সংখ্যাটা বের হয়ে আসবে, মোট কণার সংখ্যা কয়টা আছে, ঠিক আছে। বাট ওই ইন্ডিকেশন আমরা যাবো না। যাই হোক, চলো দেখি এখন এটা কেন বললাম, এখন তোমার কাজে লাগবে। দেখো, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর এখানে কণার সংখ্যা দিচ্ছি, কিছু অ্যানালাইসিস আমরা এখানে করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমরা ওয়াই অক্ষ বরাবর কণার সংখ্যা দিচ্ছি, আর আমরা এক্স অক্ষ বরাবর এই যে ব্যাগ দিচ্ছি। ওকে, একটু ভালো করে বুঝিয়ে আসো। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাফটা এরকম হয়েছে, ভালো করে বুঝি, একদম ভালো করে বুঝি। এই গ্রাফটা আমি কত তাপমাত্রায় পাইছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি মনে হয় যদি আমি টেম্পারেচারকে বাড়াই, তাহলে ব্যাগের মান বৃদ্ধি পায় না, এই গ্যাসের কণাগুলার, তাহলে সিএমপির মানটা বাড়বে না। জিনিসটা বুঝো, টেম্পারেচারকে বাড়ানো হলে কি হয়, গ্যাসের কণাগুলার ব্যাগ বৃদ্ধি পায়। তার মানে আমি বলতে পারি না এখানে সিএমপিটাও বাড়বে, মানে ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটিটা, তাহলে বেশি মানে এখন মানে ব্যাগের পরিমাণটা বাড়বে, মেন কথা হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখো জিনিসটা, এখন হইতেছে এই যে এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে আগে 0 ডিগ্রি সেলসিয়াসে তাহলে সিএমপিটা এখানে ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে তাহলে সিএমপিটা এই জায়গায় ছিল। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি টেম্পারেচারটাকে বাড়াই দিছো, তাহলে বাড়াইলে আমরা জানি ব্যাগটা বাড়বে, সিএমপির মানও বাড়বে। তাহলে দেখবা তুমি সি অ্যাভারেজও বাড়ে, তারপরে তোমার হচ্ছে সি আরএমএসও বাড়ে, দেখবা টেম্পারেচারের সাথে সম্পর্ক, টেম্পারেচার বাড়ালেই যে কোনো ব্যাগ বাড়বে। তো যাই হোক, তার মানে আমি যদি চিন্তা করি এখানে, ধরো আমি টেম্পারেচারটাকে এখন বাড়ায় কথার কথা আমি এখন 100 ডিগ্রি সেলসিয়াস করে দিব, তাহলে তখন কী হবে, তখন দেখা যাবে সিএমপির মানটা কিন্তু আর এখানে থাকবে না, সিএমপির মান এখানে হয়ে যাবে। ধরো এটা সিএমপি 1, আমি যদি এটাকে বলি এটা ধরা যাক সিএমপি 1, আর ধরা যাক যখন আমি তাপমাত্রাকে বাড়াই দিব, তখন দেখা যাবে এটা আমার সিএমপিটা কিন্তু বেড়ে গেছে, দেখা যাবে আমার ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা বেড়ে যাবে, এটা তখন সিএমপি 2 হয়ে যাবে। তখন তাহলে গ্রাফটা কীরকম হবে, তখন দেখো, তখন গ্রাফটা এরকম হবে। দেখো,
তখন গ্রাফটা এরকম হবে। যদি এখানে আমি টানি, দেখো তখন গ্রাফটা আমার এরকম হবে। ওকে, দেখবা তখন গ্রাফটা কীরকম হবে, তখন গ্রাফটা দেখবে এরকম হয়ে যাবে। এটাকে একটু ছোটো করে দিই সামান্য। ওকে, দেখো সব ভালো করে বোঝাচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটাকে বাঁকা হয়েছে না, বাঁকা হয়নি, ঠিকই আছে। ওকে, তাহলে দেখো যদি তুমি কী করো, টেম্পারেচারকে বাড়াই দাও, ধরো কথার কথা এটা তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন যে ঘটনাটা ঘটবে, তোমার ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি বেড়ে যাবে, সিএমপিটা বেড়ে যাবে। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই গ্রাফটা এরকম কেন হয়ে গেছে। দেখো তো, তুমি যদি টেম্পারেচারকে বাড়াও বা টেম্পারেচারকে কমাও, তুমি কিন্তু মোট কণার সংখ্যা কোনো পরিবর্তন করো নেই। কোনো কি করো নেই? মোট কণার সংখ্যা তুমি কখনো পরিবর্তন করো নেই। মোট কণার সংখ্যা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে যা ছিল 100 ডিগ্রি সেলসিয়াসে মোট কণার সংখ্যা কিন্তু সেম আছে, মানে এরিয়াটাকে তোমার সেম রাখতে হবে। এখন যদি তুমি এটাকে ডানে নিয়ে আসা মানে কি, এটাকে একটু প্রশস্ত করতে হবে, তাহলে এরিয়াটাকে যদি সেম রাখতে চাও ডেফিনেটলি তোমাকে y অক্ষ বরাবর তাহলে কমাইতে হবে, মানে একদম বেসিক ম্যাথমেটিক্যাল নলেজ। তুমি যদি কি করো, যেহেতু তুমি বলতেছো টেম্পারেচার বাড়ালে ব্যাক বাড়বে, তাহলে ব্যাকটা দিকে শিফট হয়ে যাবে, তাহলে অবশ্যই ডেফিনেটলি এটা একটু চওড়া হবে। মানে আগে কীরকম ছিল, আগে ছিল এরকম, দেখো আগে ছিল এরকম, বাট এখন তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছি তখন ব্যাকটা বাড়ছে, তাহলে এটা সেন্টারটা এখানে সরে গেছে, তাহলে এখন হয়ে যাবে এরকম, মানে একটু চওড়া হয়ে গেছে। তো চওড়া হইলে এরিয়া সেম রাখতে গেলে কিন্তু কণার সংখ্যা সেম রাখতে হবে, ডেফিনেটলি তোমাকে y অক্ষ বরাবর কমাইতে হবে। তুমি যদি আরও টেম্পারেচারকে বাড়াও, তুমি যদি কী করো আরও টেম্পারেচারকে বাড়াও, মানে কথার কথা, তখন দেখবা গ্রাফটা এরকম হয়ে গেছে। ধরো তখন দেখা যাবে, ধরো সিএমপিটা এটা হবে, আরও টেম্পারেচারকে যদি তুমি বাড়াও তখন কী হবে, এটা হবে ধরো যাক CMP3 হবে। অর্থাৎ টেম্পারেচারকে বাড়াইলে, ধরো এটা ধরো যাক আমার 1000 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা, তাহলে টেম্পারেচারকে বাড়াইলে কী হচ্ছে, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি বাড়তেছে, যেহেতু এটা চড়া হচ্ছে তাই ডেফিনেটলি y অক্ষ বরাবর কমাইতে হবে। এখন এটা সিগনিফিকেন্সটা কোথায় বা এটা ইম্পর্টেন্সটা কোথায়, এমসিকিউতে কী আসে? প্রথম কথা এমসিকিউতে এটা জিজ্ঞেস করতে পারে যে টেম্পারেচারের সাথে CMP সম্পর্ক কীরকম, তুমি বলবো অবশ্যই, যেহেতু এটা ব্যাক তাহলে টেম্পারেচারকে বাড়ানো হলে CMPটা ডেফিনেটলি বাড়বে। ওকে, এটাতে একটা কথা হইতে পারে। আরেকটা জিনিস কী হতে পারে দেখো, একটু করে একটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই অংশটাকে একটু তাকাও, এই অংশটাতে এইখানে যে কণাগুলো ছিল যেটা কম তাপমাত্রাতে, হ্যাঁ এদের যে ডেফিনেটলি 100কে যত ডানে যাবা ভ্যালুটা বাড়তে থাকবে। তুমি খেয়াল করে দেখো, এই 0 ডিগ্রি সেলসিয়াসে CMPর ভ্যালুটা কম, বাট এখানে দেখো কণার সংখ্যা বেশি। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কম তাপমাত্রায় বেশি সংখ্যক কণা, কারণ y অক্ষে তুমি কণা দিছো, তাহলে কম তাপমাত্রায় বেশি সংখ্যক কণা সর্বাধিক সম্ভাব্য বেগ অর্জন করতে পারে। তাপমাত্রাকে যত তুমি বাড়াবা, সর্বাধিক সম্ভাব্য বেগ যেটা আছে তার ভ্যালু বাড়বে, মানটা বাড়বে, বাট কম সংখ্যক কণা সেই ব্যাগটাকে অর্জন করতে পারবে। কম সংখ্যক কণা, কারণ y অক্ষে তুমি নিচে নামতেছো আর y অক্ষে তুমি কণার সংখ্যা দিচ্ছ। এটা কি অ্যানালজিটা বুঝতে পারতেছো বা তোমার যে ব্যাখ্যাটা? তাহলে কি হবে, এখানে আমি তাহলে লিখবো এরকম যে তাপমাত্রা বৃদ্ধি করা হলে, আমরা তাহলে এখানে মনে রাখবো এরকম, দেখো তাপমাত্রা বৃদ্ধি করা হলে, তাপমাত্রা বৃদ্ধি করা হলে সর্বাধিক সম্ভাব্য বেগের মান, সর্বাধিক সম্ভাব্য বেগের মান বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, কিন্তু কম সংখ্যক কণা, কিন্তু CMP অর্জনকারী কণার সংখ্যা হ্রাস পাবে, অর্জনকারী কণার সংখ্যা হ্রাস পাবে। এটাই হচ্ছে আণবিক ব্যাগের বণ্টনের সাথে তাপমাত্রার সম্পর্কের গ্রাফ। আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই। ওকে, আরেকটা জিনিস চলো তোমাকে দেখাই আসো। এটাতে গেল যে তাপমাত্রার সাথে কীভাবে সম্পর্কিত, সেটা আণবিক ভরের সাথে সেটা সম্পর্কিত। ধরো আণবিক ভরের সাথে সেটা সম্পর্কিত, আণবিক ভরের সাথেও কেমন। ধরা যাক আমি দুইটা ডিফারেন্ট পাত্র নিছি এবং ডিফারেন্ট দুইটা পাত্রে দুইটা গ্যাসকে রাখছি। ধরা যাক একটা হচ্ছে এক পাত্রে ধরো আমি এখানে অক্সিজেন গ্যাসকে রাখছি, আর আরেকটা পাত্রে ধরা যাক আমি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রাখছি, বা ধরো কথা মিথেন গ্যাসকে রাখছি, মিথেন গ্যাসকে রাখছি। ভালো করে বুঝো, তাহলে দুইটা পাত্র নিছি আমি, পাত্র নিয়ে একটাতে আমি অক্সিজেন গ্যাসকে রাখছি, একটাতে আমি মিথেন গ্যাসকে রাখছি। এখন এখানে অক্সিজেন গ্যাসের যে মোল সংখ্যা, কণার সংখ্যা, আমি এখানে ধরো যাক CH4-এরও সেম পরিমাণ কণাকে নিছি। ধরো অক্সিজেনের যত সংখ্যক কণাকে নিব আমি CH4-এরও সেম সংখ্যক কণাকে নিছি, মানে এখানে কণার সংখ্যা দুইটার ক্ষেত্রে সেম। তাহলে এদের দ্বারা যে আণবিক বেগের বণ্টনের যে গ্রাফটা হবে তাদের এরিয়াটা কিন্তু সেম থাকবে। আচ্ছা, এখন আমরা সবাই জানি এটার আণবিক ভর কত, এটার যে আণবিক ভর আছে এটা হচ্ছে 32, বাট এটার আণবিক ভর কত,
ডেফিনেটলি এটার আণবিক ভর হচ্ছে কতটুকু বলো তো? এটা 16 হয়ে থাকবে, 16। তাহলে যার আণবিক ভর কম সেই গ্যাসগুলো তো একটু হালকা, যাদের আণবিক ভর কম সেটা তারা কি একটু হালকা, তাহলে তাদের ডেফিনেটলি সিএমপির ভ্যালুটা বেশি হবে। যেহেতু তারা হালকা তাহলে তারা স্পিড দৌড়াতে পারবে। একজন মোটা মানুষ আর চিকন মানুষের মধ্যে কে বেশি ফাস্ট দৌড়াতে পারবে? ডেফিনেটলি যেটা চিকনা মানুষ। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি এরকম যে দেখো, তাহলে অক্সিজেনের জন্য তুমি যদি গ্রাফটা এরকম পাও, ধরো কথার কথা অক্সিজেনের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচারে গ্রাফটা এরকম পাইছো, কেমন? তাহলে এখানে ধরা যাক সিএমপির ভ্যালু কোনটা, ধরা যাক এখানে এটা হচ্ছে আমার সিএমপির ভ্যালু। কার জন্য পাইছো? এটা অক্সিজেনের জন্য পাইছো। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের সিএমপির ভ্যালু, ম্যাক্সিমাম প্রবাবিলিটি ভেলোসিটি অফ অক্সিজেন। বাট তুমি যদি সেম টেম্পারেচারে CH4 এর জন্য যদি আঁকতে চাও, তখন দেখা যাবে জিনিসটা এরকম হবে। অর্থাৎ এটা দেখা যাবে এখান থেকে তুমি তখন একটা দাগ টানবা, হ্যাঁ দেখো এই যে এরকম হয়ে গেছে। ওকে, তাহলে এটা যেটা আছে এটা হচ্ছে সিএমপি ফর CH4। মানে এটা কী হইলো যে এইটার যে ভ্যালুটা সেটা এটা থেকে বড় হবে। বাট হ্যাঁ, অক্সিজেনের বেশি সংখ্যক কণা সর্বাধিক সম্ভাব্য বেগ লাভ করবে, আর এটার কম সংখ্যক কণা সর্বাধিক সম্ভাব্য বেগ লাভ করবে। এটা সেম টেম্পারেচার, ধরো এটা কথার কথা 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা গ্রাফ আঁকতেছি, সেম টেম্পারেচার। তাহলে এখানে আমরা কণার সংখ্যা দিছি আর এই জায়গায় আমরা হচ্ছে ব্যাগ দিছি। তাহলে এটা হচ্ছে কিছু কনসেপ্ট। তাহলে এখানে আমরা মনে রাখবো কী কী কনসেপ্ট মনে রাখবো। প্রথম কথা হচ্ছে যে এটার সাথে তাপমাত্রার কী সম্পর্ক আছে সেটা আমরা মনে রাখতে পারি, আবার আণবিক ভরে কী সম্পর্ক আছে সেটা আমরা কিন্তু মনে রাখতে পারি। আশা করি বুঝতে পারছি। এরপরে না কয়েকটা ভ্যালোসিটির কয়েকটা জিনিসপত্র আছে। কীরকম ভ্যালোসিটির জিনিসপত্র আছে আমি তোমাকে একটু করে বলি। একটা আছে গড়বেগ, একটা আছে কি গড়বেগ, এগুলো এটা দেখাচ্ছে একটু পরে দেখাচ্ছে। একটা আছে গড়বেগ। গড়বেগটাকে আমরা সি অ্যাভারেজ দিয়ে প্রকাশ করি, বা এটাকে কেউ কেউ সি দিয়ে লেখার পরে C12 দেয়। এটা ইকুয়াল টু হয়ে থাকে তুমি যদি প্রত্যেকটা কণার ব্যাগকে যোগ করো তারপর যদি গড় করো। দেখো প্রত্যেকটা কণার ব্যাগ, ধরো প্রথম কণার ব্যাগ C1, পরের কণার ব্যাগ C2, পরের কণার ব্যাগ C3, এভাবে করে প্রত্যেকটা কণার ব্যাগকে যোগ করবা। ধরো যাক n সংখ্যক কণা আছে, তারপর যদি n দিয়ে ভাগ করে দাও, মানে প্রত্যেকটা কণার ব্যাগকে যোগ করে যদি তুমি গড় করো সেটাকে তুমি বলবা গড় ব্যাগ। আরেকটা আছে গড় বর্গ ব্যাগ। গড় বর্গ ব্যাগ এটা বলতে কি বোঝায়? এটা বলতে আমরা এটাকে প্রকাশ করি C বার এটার স্কোয়ার দিয়ে। এটা বলতে বোঝানো হয় বর্গ ব্যাগের গড়। বর্গ ব্যাগের গড় বলতে কি বোঝাবো? এটা বলতে বোঝায় তুমি এবার শুধু এই যে কণার ব্যাগকে নিবা না, প্রত্যেকটা কণার ব্যাগকে তুমি আগে বর্গ করবা। প্রত্যেকটা কণার ব্যাগকে তুমি কি করবা? আগে বর্গ করবা, মানে স্কোয়ার করবা। এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার। তারপরে তুমি কণার সংখ্যা দিয়ে ভাগ করবা। তাহলে যেটা তুমি পাবা সেটা হচ্ছে গড় বর্গ ব্যাগ। তাহলে গড় ব্যাগ মানে কি? শুধুমাত্র কণার ব্যাগগুলোকে তুমি যদি কণার সংখ্যা দিয়ে ভাগ করে দাও তাহলে হচ্ছে যে আমার মোট কণার সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে গড় ব্যাগ। আর তুমি যদি বর্গ ব্যাগগুলোকে যদি গড় করো তাহলে সেটা হচ্ছে গড় বর্গ ব্যাগ। আরেকটা আছে বর্গমূল গড় বর্গ ব্যাগ। আরেকটা আছে কি বর্গমূল গড় বর্গ ব্যাগ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি CRMS দিয়ে প্রকাশ করি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, CRMS। তাহলে এই যে বর্গমূল গড় বর্গ ব্যাগ দেখতেছো, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? CRMS দিয়ে প্রকাশ করব। তাহলে এটা ইকুয়াল টু হয়ে থাকে, এটা ইকুয়াল টু হয়ে থাকে, দেখো এটা ইকুয়াল টু হয়ে থাকে। দেখো ফার্স্ট অফ অল এতটুকু তো সেম আছে না? দেখো ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, এইখানে যে এই অংশটা আছে গড় বর্গ ব্যাগ, এখানেও কিন্তু গড় বর্গ ব্যাগই আছে, জাস্ট আগে একটা বর্গমূল লাগাইছো। তার মানে কি হবে? এটা এই যে এটা তো বর্গ ব্যাগই, গড় বর্গ ব্যাগ, এটাকে জাস্ট বর্গমূল লাগাই দিবা, শেষ। এটা সূত্র কি আসবে? এতটুকুই, এতটুকুই থাকবে, আর জাস্ট এটার আগে একটা রুট ওভার লাগাই দিবা। এটাই হচ্ছে CRMS এর সূত্র। দেখো বুঝতেছো কিনা? আরেকবার বোঝাই বলি। দেখো এই যে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে একটা কাজ করি, এটাকে একটু পাশে নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে যা আছে এইখানে যা আছে এখানেও তা আছে, জাস্ট আগে একটা বর্গমূল লাগাইছো। তার মানে এটা থাকবে, জাস্ট আগে একটা বর্গমূল মানে রুট লাগাই দিবা। তাহলে এটা সূত্রই হবে, জাস্ট একটা বর্গমূল রুট লাগাই দিবা। এটাই বলতেছে যে প্রতিটা কণার বর্গবেগের গড়কে বর্গমূল করা হলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের CRMS। হোপফুলি আশা করি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। আর আমাদের বইতে CRMSকে শুধুমাত্র C দিয়েও লেখা হয়। আমাদের বইতে CRMSকে শুধুমাত্র C দিয়েও আসলে কী করা যায় বলো তো, লেখা হয়। ওকে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এগুলো আমরা পড়লাম। এরপরে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের আণবিক ব্যাস আর একটা হচ্ছে আমাদের আণবিক সংঘর্ষ বা সংঘর্ষ ব্যাস। এগুলো কি বলতে কি বোঝায়? ধরো একটা অণুতে দুইটা পরমাণু আছে, তো এটা হচ্ছে প্রথম পরমাণুর নিউক্লিয়াস, দেখা যাচ্ছে কি না? অন্য কালার দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে তোমার কি প্রথম পরমাণুর নিউক্লিয়াস এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় পরমাণুর নিউক্লিয়াস। তো
তো এই নিউক্লিয়াসের দূরত্ব যেটা আছে, এই যে ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিয়াই, নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, এটাকে যদি তুমি অর্ধেক করে দাও, এই দূরত্বটাকে যদি কী করে, এই পুরো দূরত্বকে যদি তুমি ডি ধরে নাও, আর এই ডিকে তুমি যদি অর্ধেক করে দাও, বেসিক্যালি এটাকে আমরা বলি আণবিক ব্যাস। তো আণবিক ব্যাস জিনিসটা কি, একটা অণুর তোমার পরমাণু দ্বয়ের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে গড় দূরত্ব, মানে যদি অ্যাভারেজ করে দাও, ডাবল মানে অর্ধেক করে দাও, তাহলে সেটাকে আমরা আণবিক ব্যাস বলবো। আরেকটা জিনিস আছে আমাদের আণবিক সংঘর্ষ। আণবিক সংঘর্ষ বলতে কি বোঝানো হয়? আণবিক সংঘর্ষ বলতে বোঝানো হবে, দেখো ধরো এখানে একটা কণা আছে, চিন্তা করো, এখানে আমি তোমার বলি, ধরা যাক আমার এখানে একটা কণা আছে, একটু করে তাহলে এটাকে আমি একটু কালারটাকে ফিল আপ করে দিই সাদা কালার দিয়ে, ওকে। তাহলে এখানে একটা আমার কাছে ধরা যাক কণা আছে, কেমন? আচ্ছা, এখন কণাটা আছে, ভালো কথা। তো এখানে আরেকটা কণা আছে, দেখো, তাহলে এটা হচ্ছে আমার এ কণা, ধরা যাক এটা হচ্ছে আমার এ কণা, ধরা যাক এটা হচ্ছে আমার বি কণা। এখন আমাদের এ কণা যেটা আছে, আমাদের এ কণা যেটা আছে, এ কণাটা এদিক দিয়ে আগাচ্ছে, আর ধরো বি কণাটা উল্টা দিক দিয়ে আগাচ্ছে, বুঝতেছো? মানে কি, এ কণাটা এদিক দিয়ে আসতেছে, বি কণাটা এদিক দিয়ে আসতেছে। বাট দেখা যাবে তারা তো যখন দূরে দূরে থাকে তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি থাকে, মানে আকর্ষণ বলের কারণে তারা কাছাকাছি আসতে চায়, আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে। বাট কাহিনী কী হয়, যখন তারা একটা পার্টিকুলার ডিস্টেন্সে চলে আসে, যখন তারা একটা পার্টিকুলার ডিস্টেন্সে চলে আসে, বাস্তবে দেখা যায় তারা কি হয়, খুব কাছাকাছি চলে আসলে তখন তাদের মধ্যে বিকর্ষণটা তীব্র হয়ে যায়, আর সেই বিকর্ষণের কারণে তখন তারা আর একদম লাগায় লাগায় সংঘর্ষ করতে পারে না, বাট একটা পার্টিকুলার ডিস্টেন্সকে রেখেই তারা কী করে বলতো, বিপরীত দিকে ফেরত চলে যায়। যে দিক থেকে আসতেছিল তার কী হয়, বিপরীত দিকে ফেরত চলে যায়। বুঝতে পারতেছো? মানে জিনিসটা কি, দেখো যে গ্যাসের কণাগুলো পরস্পর থেকে দূরে থাকার সময়, যখন তারা দূরে দূরে ছিল, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে একে অপরের দিকে ছুটে আসে। কি বলের কারণে? আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে একে অপরের দিকে ছুটে আসছে, ভালো কথা, ছুটে আসে। কিন্তু অণুগুলো পরস্পরের খুব নিকটে আসলে, যখন এরা খুব নিকটে চলে আসছে, তখন কি হচ্ছে, এদের মধ্যে বিকর্ষণটা তীব্র হয়ে যায়, ফলে অণুগুলো পরস্পর বিপরীত দিকে ছুটতে শুরু করে। আর যেই অবস্থায় আসার পরে বিপরীত দিকে ছুটতে শুরু করছে, যেই অবস্থায় আসার পরে বিপরীত দিকে ছুটতে শুরু করছে, ধরো এই যে এই দূরত্বটা চিন্তা করো, যে এতটুকু আসার পরে তারা বিপরীত দিকে ছুটতে শুরু করছে, এই দূরত্বটা যেটা আছে, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে সংঘর্ষ ব্যাস। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি সংঘর্ষ ব্যাস। মানে সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে, মানে তোমার যতটুকু এরপর যেই পয়েন্ট আসার পরে বিপরীত দিকে ফেরত চলে যাবে, এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি সংঘর্ষ ব্যাস বলে থাকি। আর এই সংঘর্ষ ব্যাসের যে রেঞ্জটা, সেটা হয়ে থাকে মোটামুটি 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মতো। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে আমাদের যে সংঘর্ষ ব্যাস থাকে সেটা আণবিক ব্যাস থেকে বড় হয়ে থাকে। এটা একটু মনে রাখবা, যে আমাদের যে সংঘর্ষ ব্যাস থাকে এটা আণবিক ব্যাস থেকেও বড় হয়ে থাকে। সো এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আজকের লেকচার আর না বাড়াই, কেন? কারণ আমরা আগামী লেকচারে যেটা করব সেটা হলো আমাদের এই যে চাপের সমীকরণ যেগুলো আছে, সেগুলো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, সেটা আমরা করবো। আজকের ক্লাসটা অনেকটাই থিওরিটিক্যাল ছিল, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ছি, ইনভার্সন টেম্পারেচার, কারণ এগুলো একটু মানুষজন কম বুঝে বা একটু কম পড়তে চায় একাডেমিক লাইফে, বাট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বোঝার জন্য। সো আশা করি তোমরা ক্লাসটা অনেক এনজয় করছো, সবাই ভালো থাকবা। এই সপ্তাহের মধ্যেই তুমি আরও আমাদের 2টা ক্লাস লাগবে। একটা ক্লাস হচ্ছে আমরা এই যে ব্যাগের জিনিসপত্র দেখাবো, নাইট্রোজেন ফিক্সেশন, তারপরে তোমার বায়ুমণ্ডলের জিনিসপত্রগুলো দেখাবো। লাস্ট লেকচারে গিয়ে আমরা বিওডি সিওডি, তারপর হচ্ছে বিভিন্ন যে দূষণ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।